আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো তোমরা। আমরা আজকে হাইড্রার সেকেন্ড লেকচার পড়ছি এবং সেকেন্ড লেকচারে অনেকগুলো বিষয় এখানে থাকবে এবং এই জিনিসগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং কোন কোন জায়গাগুলো থেকে এমসিকিউ আসে এবং কীভাবে রিটার্ন আসে সব কথাই আলোচনা করব এবং আশা করি তোমরা এই জিনিসগুলো সুন্দরভাবে নোট করে নিয়ে এবং এই জিনিসগুলো বারবার রিভাইজ দিবা এবং যেন হাইড্রাটা আমাদের এমনভাবে শেষ হয় যেন আমাদের আর যেন হাইড্রাটা না পড়া লাগে, এভাবে গুছিয়ে আমরা পড়ার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি যদি একদম শুরুতে যদি আসি যে তোমাদেরকে গত ক্লাসে হাইড্রা কতটুকু বা কীভাবে পড়াইছিলাম সেটা একটু খেয়াল করো। যে আমরা পড়েছি যে হাইড্রা একদম প্রাইমারি ইনফরমেশনগুলো আমরা জেনেছি। হাইড্রা কোন পর্বের প্রাণী, হাইড্রার নামটা কোত্থেকে আসছে, কত রকমের হাইড্রা রয়েছে, তারপর হাইড্রা ক্লাসিফিকেশন করলে মানে হাইড্রাকে মানে হাইড্রা কয়স্তরী, এই জিনিসগুলো আমরা পড়েছি, তাই না? আজকে আমরা যে জিনিসটা পড়বো, আমরা হাইড্রার ভিতরে ঢুকবো। আমরা গত ক্লাসে হাইড্রার বাহ্যিক গঠনটা পড়ছি। মূলত গত ক্লাসে আমরা হাইড্রার বাহ্যিক গঠনটা পড়লাম। আজকে আমরা পড়বো হাইড্রার অভ্যন্তরীণ গঠন, মানে হাইড্রার ভিতরে কী আছে সেটা আমরা জানবো। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে কী পড়বো আজকে, আমরা পড়বো হচ্ছে হাইড্রার অভ্যন্তরীণ গঠন। আমরা পড়বো আজকে হাইড্রার অভ্যন্তরীণ গঠন। ঠিক আছে, আমরা পড়বো হাইড্রার অভ্যন্তরীণ গঠন এবং সব কিছু ঠিক আছে কিনা তোমরা আমাকে একটু জানিও। ওকে, আচ্ছা। তো অনেকে বলতেছে হেডফোন নিয়ে বসার জন্য। হেডফোন তো মাস্ট, সাউন্ড কোয়ালিটি ভালো হইতে হবে না? সাউন্ড যদি ভালো না হয় তুমি তুমি মনোযোগ দিবা কীভাবে? আর মনোযোগ না দিলে তো বায়োলজি শেখা যায় না, তাই না? তো যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি যে হাইড্রার ভিতরেই আমরা ঢুকবো। তো হাইড্রার ভিতরে ঢোকার জন্য আমাকে যে কাজটা প্রথমে করতে হবে, ধরো আমরা হাইড্রা তো এখন মোটামুটি আমরা জানি হাইড্রা আমরা জানি যে ধরো হাইড্রাকে যদি আমরা এইভাবে কাটি, ধরো এটা যদি হাইড্রা হয়, তোমাদের গত ক্লাসে বলছিলাম এটা যদি হাইড্রা হয়, এটা হচ্ছে হাইড্রার পদতল, তাই তো? এটা কি হাইড্রার পদতল, আর এটা হচ্ছে হাইপোস্টোম, এবং এগুলো হচ্ছে কর্ষিকা। এগুলো আমাদের মোটামুটি একটা আইডিয়া আমাদের গত ক্লাসে নিয়েছি, তাই তো? এখন যে জায়গাটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাতে যদি একটু খেয়াল করি, ধরো হাইড্রার মাঝ বরাবর আমরা কেটে ফেলবো। কী বলবো? হাইড্রার মাঝ বরাবর যদি আমরা কেটে ফেলি, একটু খেয়াল করো, হাইড্রার মাঝ বরাবর যদি আমরা কাটি, ধরো শশা যেরকম করে কাটি ওই রকম করে আমরা স্লাইস করব। হাইড্রাকে যদি আমরা যদি কেটে ফেলি তাহলে এইরকম অংশ দেখা যাবে। হাইড্রাকে কাটলে আমরা এইরকম একটা অংশ পাবো। ক্লিয়ার? এটা এরকম শশার মতো যদি কাটি, চাকতির মতো একটা অংশ পাবো, স্লাইস করবো, শশা যেমনি কাটে। তো এই কাটার পরে আমরা দেখতে পাবো এখানে আমরা যে জিনিসটা দেখতে পারবো, এটা যদি আমরা একটা জুম ইন করে দেখি, এখানে যদি আমরা জুম ইন করে দেখি তাহলে দেখতে পাবো এখানে দুইটা স্তরে কোষ সাজানো থাকে। কয়টা স্তরে? এই যে এটাকে যদি একটু বড় করে দেখি তাহলে আমরা এরকম দেখব যে এখানে কিছু কোষ থাকবে। হ্যাঁ, এগুলোকে আমরা বলবো কোষের স্তর। এভাবে কতগুলো কোষ দিয়ে স্তর গঠিত হয়। হ্যাঁ, তো ধরো এগুলো হচ্ছে একটা কোষ, ধরে নাও। তো এগুলো হচ্ছে একটা কি কোষ, একটা কোষ। তো এইভাবে কোষের একটা স্তর থাকবে, ভিতরের দিকে কোষের একটা স্তর থাকবে, তার বাইরের দিকে আরেকটা স্তর থাকবে। যদি বড় করে দেখি, ঠিক আছে, তার বাইরের দিকে আরেকটা স্তর থাকবে। এগুলো কোষ, এগুলো কি একটা কোষ, এইগুলো হচ্ছে একটা কোষ, এইগুলো হচ্ছে কি একটা কোষ। তো দেখো আমি কি বললাম তোমাকে, আমি বললাম হাইড্রা আমার অভ্যন্তরীণ গঠন যেহেতু পড়ছি, আমার হাইড্রাটাকে কী করতে হবে? কূপ দিয়ে কেটে ফেলবো। কেটে ফেলার পরে আমরা এরকম শশার মতো চাকতি পাবো। ওই চাকতিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, ওই চাকতিটার মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি। সেটা কি? এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, তো দাঁড়াও, এই চাকতিটার মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই চাকতিটার মধ্যে দুইটা স্তর রয়েছে।
মানে কোষগুলো মানে এখানে দুইটা স্তর রয়েছে, এই যে বাইরে একটা স্তর, ভিতরে একটা স্তর, একটা লাল কালি দিয়ে আঁকছে, একটা নীল কালি দিয়ে আঁকলাম, বাইরে একটা স্তর, একটা ভিতরে একটা স্তর, দুইটা স্তর থাকে। এগুলো কোষের স্তর। কিসের স্তর? অনেকগুলো কোষ একসাথে এভাবে স্তর গঠন করছে, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা স্তরের মাঝে খেয়াল করো, এই দুইটা স্তরের মাঝে একটা গাম থাকে, একটা আঠা থাকে, একটা কি থাকে, এই দুইটা স্তরের মাঝে, এই দুই স্তরের মাঝে একটা কি থাকবে, একটা আরেকটা স্তর থাকবে, এই দুই স্তরের মাঝে আরেকটা স্তর থাকবে। তাহলে খেয়াল করো আমরা কি কি পেয়েছি সেটা দেখো। প্রথম পেলাম সবার বাইরে যে স্তরটা আমরা পাইলাম, সবার বাইরে যে স্তরটা আমরা পেয়েছি, সবার বাইরে যে স্তর আমরা পেলাম, সবার বাইরের যে স্তরটা সেটার নাম হচ্ছে অ্যাপিডার্মিস। কি বলবো? এটার নাম হচ্ছে অ্যাপিডার্মিস। অ্যাপিডার্মিস, অ্যাপিডার্মিস, ঠিক আছে। একদম সবার ভিতরে যে স্তরটা, সবার ভিতরে যে স্তরটা, এটাকে বলবো আমরা গ্যাস্ট্রোডার্মিস। সবার ভিতরে যে স্তর তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো গ্যাস্ট্রোডার্মিস। তাকে আমরা বলবো গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিস, ঠিক আছে। আচ্ছা, বুঝলাম। এখন সবার বাইরে যে স্তর সেটার নাম হচ্ছে অ্যাপিডার্মিস, সবার ভিতরে যে স্তর তার নাম কি? গ্যাস্ট্রোডার্মিস। তো দুই স্তরের মাঝে কি রয়েছে? দুই স্তরের মাঝে আরেকটা স্তর আছে যেটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। কিসগ্লিয়া? যেটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। এটার নাম কি? মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া। এখন একটা জিনিস তোমরা খেয়াল করবা, দেখো একটা জিনিস একটু খেয়াল করে একটু খেয়াল করতে হবে, সেটা কি? সবার যে বাইরের স্তরটা, সবার বাইরের স্তর যেটা, খেয়াল করো, সবার বাইরের স্তর, সবার বাইরের স্তরটার নাম কি? অ্যাপিডার্মিস। সবার ভিতরের স্তরটার নাম কি? গ্যাস্ট্রোডার্মিস। এই দুই স্তরের মাঝে যে আরেকটা স্তর আছে, এই যে দুইটা স্তরের মাঝে যে স্তর আছে, এটা কিন্তু আবার কিসের স্তর? এটা কিন্তু কোনো কোষের স্তর না। দেখো অ্যাপিডার্মিসে কিন্তু কোষ আছে, দেখো এপিডার্মিসে কিন্তু অনেকগুলো কোষ আছে, তাই না? অ্যাপিডার্মিসে কিন্তু এটা কোষ আছে, এটা কোষের স্তর। অ্যাপিডার্মিসটার মধ্যে অনেকগুলো কোষ রয়েছে, এটা কোষীয় স্তর, ঠিক আছে। আবার এই গ্যাস্ট্রোডার্মিসেও অনেকগুলো কোষ আছে, এটাও কোষীয় স্তর। স্তরগুলো কিসের তৈরি? কোষের তৈরি। এটাতেও কোষ দিয়ে তৈরি। এপিডার্মিসটাও কোষ দিয়ে তৈরি, আবার ভিতরে যে স্তরটা আছে এটাও কোষ দিয়ে তৈরি। মানে এপিডার্মিসও কোষ দিয়ে তৈরি স্তর, গ্যাস্ট্রোডার্মিসও কি? কোষীয় একটা স্তর। এটাকে আমরা বলবো কোষীয় স্তর। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো কোষীয় স্তর। এটাকে আমরা বলবো কি? কোষীয় স্তর। এটাকে আমরা বলবো কোষীয় স্তর। এটাও কোষ দিয়ে তৈরি, কোষীয় স্তর। এটাও কোষ দিয়ে তৈরি, কোষীয় স্তর। কিন্তু এই যে এই দুইটা স্তরের মাঝখানে খেয়াল করো, এই স্তরটা এবং এই স্তরটার মাঝখানে যে এই যে স্তর রয়েছে, এই স্তরটার মধ্যে কোনো কোষ নাই। এটা কি? এটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। এটা হচ্ছে একটা আটালো স্তর, এটা কোনো কোষের স্তর না। এখানে মেসোগ্লিয়া, গ্লিয়া মানে গ্লু, গ্লু মানে আঠা, একটা আঠালো স্তর, অকোষীয় স্তর। এটা কি স্তর? অকোষীয় স্তর। এবং এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু করে জানিয়ে দিবা। আমি পরে জিনিসটা যদি বলি, সেটা কি? সেটা হচ্ছে যে আমরা হাইড্রার অভ্যন্তরীণ গঠন আমরা পড়বো। এই জন্য আমার কি করতে হবে? হাইড্রাটাকে কুপ দিয়ে কাটলাম, কাটার পরে এরকম চাকতির মতো, এই একটু জুম ইন করে দেখলে এরকম চাকতির মতো একটা অংশ পাবো। ওই চাক মতো যে অংশগুলো দেখা গেছে বাইরের দিকে একটা কোষের একটা স্তর থাকবে, এটা কোষীয় স্তর। বাইরের কোষীয় স্তরটার নাম অ্যাপিডার্মিস, ভিতরের দিকে স্তর থাকবে সেটার নাম কি? গ্যাস্ট্রোডার্মিস। তাহলে এই দুইটা স্তর হচ্ছে কোষীয় স্তর। এবং এই দুইটার মাঝখানে আরেকটা স্তর আছে যেখানে কোনো কোষ থাকবে না, যেখানে কোনো কোষ শুধুমাত্র আঠালো পদার্থ থাকবে, সেই পদার্থটাকে আমরা বলবো, সেই স্তরটাকে বলবো মেসোগ্লিয়া। আর মেসোগ্লিয়াটা হচ্ছে অকোষীয় স্তর। তাহলে এটা বুঝছো কিনা আমাকে একটু করে জানাও। ওকে, এটা তোমরা বুঝছো কিনা আমাকে একটু তাড়াতাড়ি করে জানাও, ঠিক আছে। স্তরটাকে বলবো মেসোগ্লিয়া, আর মেসোগ্লিয়াটা হচ্ছে অকোষীয় স্তর। তাহলে এটা বুঝছো কিনা আমাকে একটু করে জানাও। ঠিক আছে, তো ঠিক আছে। তো এই হচ্ছে কথা। এখন এই অ্যাপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস, এই দুইটা স্তর কোত্থেকে, মানে এগুলো আসলে কোত্থেকে তৈরি? এখন কথা হচ্ছে ভ্রূণ অবস্থায় এরা কিন্তু এরা দ্বিস্তরী প্রাণী, এবং ভ্রূণ অবস্থায় এদের দুইটা কোষের স্তর থাকে। কয়টা কোষের স্তর থাকে? এটা হচ্ছে পরিণত অবস্থায়। এটা কোন অবস্থায়? এই দুইটা স্তর কোন অবস্থায়? পরিণত অবস্থায়। এগুলো কি অবস্থায়? পরিণত অবস্থায়।
ঠিক আছে। তো আমরা যদি একটা কাজ করি যে ভ্রূণ অবস্থায় এরা কীরকম ছিল, আমরা যদি বলি যে ভ্রূণ অবস্থায় এদের কী অবস্থা ছিল, ভ্রূণ অবস্থায় আমরা যদি একটু খেয়াল করি যে ভ্রূণ অবস্থায় কী অবস্থাটা ছিল একটু খেয়াল করি। আমরা যদি দেখি ভ্রূণ অবস্থায় দেখা যায় যে অ্যাপিডার্মিসটা পরিণত হয়, এই যে ওই অ্যাপিডার্মিসটা পরিণত হবে তখন, মানে এই অ্যাপিডার্মিসটা, মানে এটা তো আমার পরিণত অবস্থায় আমরা দুইটা স্তর পাইছি, খেয়াল করো কোন অবস্থায়, এই পরিণত অবস্থায় দুইটা স্তর থাকে। আমরা তো পরিণত হাইড্রাকে কাটলাম না, আমরা তো একটা পূর্ণাঙ্গ হাইড্রাকে কাটলাম, পূর্ণাঙ্গ হাইড্রাকে কেটে দেখলাম ওদের দুইটা স্তর আছে। কিন্তু ভ্রূণ অবস্থায় এদের কয়টা স্তর সেটা আমরা একটু দেখি। ভ্রূণ অবস্থায় এদের স্তর হচ্ছে, দেখো ভ্রূণ অবস্থায় এদের দুইটা স্তর থাকে, বাইরের দিকে একটা স্তর থাকে যার নাম হচ্ছে, বাইরের দিকে একটা স্তর থাকে এটার নাম হচ্ছে অ্যাক্টোডার্ম, ঠিক আছে। আর আরেকটা স্তর থাকে এন্ডোডার্ম। তো দেখো এই ভ্রূণ অবস্থায় এই দুইটা স্তর, পরিণত অবস্থায় দুইটা নাকি আমরা এপিডার্মিস এবং আরেকটাকে গ্যাস্ট্রোডার্মিস বলি। বাইরেরটাকে এপিডার্মিস, ভিতরেরটা কি গ্যাস্ট্রোডার্মিস। এইগুলা যখন ভ্রূণ অবস্থায় ছিল তখন ওই এপিডার্মিসকে বলা হতো তখন অ্যাক্টোডার্ম, যখন এটা ভ্রূণ অবস্থায় ছিল সেটাকে বলা হতো তখন এন্ডোডার্ম। তো দেখো আমরাও যখন আমাদের এখন হয়তো বা আমাদের হাত পা এক একটা আলাদা আলাদা বোঝা যায়, কিন্তু ভ্রূণ অবস্থায় আমাদের জাস্ট তিনটা স্তর ছিল, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এখানে হাইড্রারও এরকমই ছিল। এদের ভ্রূণ অবস্থায় দুইটা স্তর থাকে, এরা যেহেতু ডিপ্লোব্লাস্টিক প্রাণী, এদের দুইটা স্তর থাকে। একটা স্তরের নাম হচ্ছে অ্যাক্টোডার্ম আর একটা স্তরের নাম হচ্ছে কি এন্ডোডার্ম। তাহলে বাইরেরটা হচ্ছে অ্যাক্টোডার্ম, ভিতরেরটা এন্ডোডার্ম, মানে এন্ডোডার্ম। তো এই অ্যাক্টোডার্ম স্তরটাই পরিণত হয় কিসে পরিণত হয়, এই অ্যাক্টোডার্ম স্তরটাই পরিণত অবস্থায় নাম হয়ে যায় তখন এপিডার্মিস। আর এটা যখন ভ্রূণ অবস্থা থেকে যখন পরিণত হয় তখন এই এন্ডোডার্ম থেকে হবে তখন গ্যাস্ট্রোডার্মিস। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। তো দেখো এটাই হচ্ছে আমার কথা, যে নর্মালি যদি এই যে এতটুকু আমরা কি পড়লাম, আমরা পড়লাম যে হাইড্রা যদি কাটা হয় তাহলে আমরা অভ্যন্তরীণ গঠনটা আমরা দেখব। তো হাইড্রাকে কাটলে আমরা যে দেখি যে শশার মতো যে চাকতিগুলো হয়, এই চাকতিটার মধ্যে আমরা দেখি দুইটা স্তর রয়েছে, কোষের স্তর। কিসের স্তর? দুইটা কোষের স্তর রয়েছে। একদম বাইরের দিকে যে স্তরটা তার নাম এপিডার্মিস, ভিতরের দিকে যে স্তরটা তার নাম কি গ্যাস্ট্রোডার্মিস। ক্লিয়ার? দুইটা বুঝলাম আমরা। হ্যাঁ, এখন এটাও কোষের স্তর, এটাও কোষ দিয়ে স্তর। এই দুইটা কোষের স্তরের মাঝখানে একটা অকোষীয় স্তর, মানে আটালো পদার্থের স্তর, যার নাম মেসোগ্লিয়া। তো যাই হোক, এগুলোতে আমরা বললাম ভ্রূণ পরিণত অবস্থার কথা বললাম। কিন্তু এই একটা হাইড্রা যখন ভ্রূণ অবস্থায় ছিল তখন এই দুইটা স্তর ছিল না। ভ্রূণ অবস্থায় যখন ছিল তখন এই এপিডার্মিসের পরিবর্তে ছিল অ্যাক্টোডার্ম, আর গ্যাস্ট্রোডার্মিসের পরিবর্তে ছিল কি এন্ডোডার্ম। তাহলে দেখো ভ্রূণ অবস্থায় তাহলে আমরা বলতে পারি ভ্রূণ অবস্থার হাইড্রা কোষের দুইটা স্তর থাকে। কোষের কয়টা স্তর? দুইটা স্তর থাকে, একটা অ্যাক্টোডার্ম, একটা এন্ডোডার্ম। পরবর্তীতে ওই অ্যাক্টোডার্মটাই এপিডার্মিসে পরিণত হয়, এই যে যেটা দেখতেছ, আর ওই এন্ডোডার্মটাই পরবর্তীতে গ্যাস্ট্রোডার্মিসে পরিণত হয়। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস খেয়াল করি। এখন আমরা যে জায়গাটা একটু খেয়াল করব সেটা হচ্ছে, আমি এটা মুছে দিই। এখন আমরা যে জায়গাটা খেয়াল করব যে এই পরিণত অবস্থায় অ্যাপিডার্মিসের মধ্যে কি কি কোষ আছে, এটা কোষীয় স্তর বলতেছি না, তাহলে অ্যাপিডার্মিসে কি কি কোষ আছে এবং গ্যাস্ট্রোডার্মিসে কি কি কোষ আছে সেটা আমরা পড়ব। তাহলে অ্যাপিডার্মিসে কোষ থাকে 7 ধরনের। কয় ধরনের? অ্যাপিডার্মিসে যেহেতু এটাও কোষের একটা স্তর, এটাও যেহেতু কোষের স্তর, তাহলে আমরা এই কোষের স্তরটা এখানে পড়ব। মানে এই অ্যাপিডার্মিসের মধ্যে কত রকমের, এটাও কোষের স্তর, এটাও কোষের স্তর, তাহলে বুঝলাম। তাহলে এই অ্যাপিডার্মিসের মধ্যে কত রকমের কোষ থাকবে সেটা আমরা, এই গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে কত রকমের কোষ থাকে সেটা জানবো। এটা লিখে রাখি আমি। এখানে থাকবে 7 ধরনের কোষ। এখানে কত ধরনের কোষ থাকবে? এখানে 7 ধরনের কোষ থাকে। যেহেতু কোষীয় স্তর, এটা কয় ধরনের কোষ? এখানে থাকবে 7 ধরনের কোষ। গ্যাস্ট্রোডার্মিসে কত রকমের কোষ থাকবে? এখানে কোষ থাকবে 5 ধরনের। আচ্ছা, 5 ধরনের। এটা মনে রাখবা কিভাবে? তোমাদেরকে আমি একটু বলি। আমাকে এইটা বলো যে কোন স্তরটা বাইরে। অ্যাপিডার্মিসটা কি বাইরে? না, অ্যাপিডার্মিসটা বাইরে। আর গ্যাস্ট্রোডার্মিসটা কি ভিতরে। তাহলে কোন স্তরটা বড় হবে? আমাকে এটা বলো যে কোনটা বড় হবে বেশি। যে স্তরটা বাইরে এটা আকারে বড় না? বুঝে চিন্তা করো। ঠিক আছে, যে স্তরটা বাইরের দিকে সেটা আকারেও বড়, যে স্তরটা ভিতরে সেটা আকারে ছোট। তাহলে দেখো যেহেতু এপিডার্মিসটা বাইরের দিকে, সুতরাং এটা আকারে বড়,
সুতরাং এখানে কোষের সংখ্যা বেশি, এখানে 7 রকমের কোষ থাকবে, 7 ধরনের কোষ থাকবে। আর এপিডার্মিসে যেহেতু ভিতরে, তাহলে কোষের সংখ্যা কম থাকবে, এখানে তাহলে কি 5 ধরনের কোষ থাকবে। তুমি এইভাবেও মনে রাখতে পারো। এখন কথাটা হচ্ছে কি, এই কি বলে আটকাচ্ছে ভিডিও ঠিক আছে তো? হ্যাঁ, এখন কথা হচ্ছে, এখন আমাদের মনে রাখার এখন একটা আশার বাণী হচ্ছে, একটা চমৎকার কথা হচ্ছে, মানে এটা হচ্ছে যে এই 7 রকমের যে এপিডার্মিস কোষ, এখানে যে 7 রকমের কোষ আছে, ওদের মধ্যে 5 ধরনের কোষ আবার এখানেও আছে। কথাটা বোঝো না মনে হয়। আমি আবারও বলতেছি যে তুমি যদি এখানে 7 রকমের কোষ মনে রাখতে পারো, ওই 7 রকম থেকে যদি 2টা বাদ দিই, 2টা বাদ দিব আমরা, কোন 2টা বাদ দিব বলবো। এই 7 ধরনের কোষের নাম শিখবো, ওই 7 ধরনের কোষের মধ্যে থেকে 2টা কোষ বাদ দিলে কয়টা থাকে? 5 রকম থাকে না? ওই 5 রকম সেম। তাহলে মানে এখানের 5 রকমের কোষ আর এখানের 5 রকমের কোষ একই থাকবে। তাহলে এখানের 5 রকমের কোষ আর এখানেও 5 রকমের কোষ একই, প্লাস 2টা এক্স থাকবে। বুঝা গেছে? বুঝাতে পারছি? মানে এখানে যে 5 রকমের কোষ থাকবে, এখানেও ঠিক ওই 5 রকমের কোষ থাকবে, আর 2টা এক্সট্রা থাকবে। তাহলে আমরা যদি এই 7 ধরনের কোষের নাম জানি, আমরা যদি 7 রকমের কোষ নাম জানি, তাহলে আমার ওই 5 রকমের নামও শেখা হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের একটা কষ্ট কমবে। ঠিক আছে? এখন আমরা যদি একটু করে বলি যে এই নামগুলো আমরা কিভাবে শিখব, সেটা হচ্ছে কথা। এই নামগুলো যদি মনে রাখতে পারো, তাহলে আমরা হচ্ছে যে এই যে মানে আমি 7 রকমের নাম জানলে আমার এখানকার 5 রকমের কোষের নামও চলে আসবে। ঠিক আছে? তো এখানে এই 7 ধরনের যে কোষগুলো রয়েছে, সেখানে আমার ইংরেজির পাশাপাশি বাংলা নামগুলো আমার শিখতে হবে। মানে 7 কোষের ইংরেজি নামগুলো পারলে তুমি বাংলা নাম এমনিতেই পারবা, ইংরেজি নামগুলো পারলে বাংলা নাম এমনিতেই পারবা। তবে এখানে ইংরেজি নামগুলো কেন লাগতেছে? কারণ বিভিন্ন ভর্তি পরীক্ষা দেখা গেছে এই জায়গায় যে প্রশ্নের মধ্যে বাংলা নামটা না ব্যবহার করে ইংরেজি নামটা ব্যবহার করেছে, যার কারণে অনেক স্টুডেন্টদের তারপরে কি উত্তর জানায় কিন্তু বুঝতেছে না কোনটা। এই জন্য আমি ইংরেজিটা শেখানোর পরে তুমি বাংলাটা এমনিতেই পারবা, অটোমেটিক বাংলাটা পারবা। সেই জন্য আমি ইংরেজি নামগুলো শিখা দিচ্ছি। তো আমার প্রথম টার্গেট কি? আমার 7 রকমের কোষের নাম শিখবো, তাহলে আমার 5 রকমের অটো চলে আসবে। ঠিক আছে? তাহলে আমার এখন কথা হচ্ছে আমার 7 রকমের কোষের নাম আমরা মনে রাখবো। তাহলে দেখো, আমরা প্রথমে এপিডার্মিসে কত রকমের কোষ? এপিডার্মিসে কত রকমের কোষ বলো? এপিডার্মিসে কত রকমের কোষ? 7 রকমের কোষ। এপিডার্মিসে 7 রকমের কোষ। ঠিক আছে? এই এপিডার্মিসে 7 রকমের কোষ প্লাস ওইটাও কি, ওইখানে 5 রকমের কোষ থাকবে। ওই জিনিসগুলো আমরা কিভাবে মনে রাখবো সেটা চেষ্টা আমরা একটা লাইন বলবো। হ্যাঁ, এইটা হচ্ছে যে এইভাবে তুমি মনে রাখতে পারো। ঠিক আছে? এটা তুমি এভাবে মনে রাখতে পারো। সেটা হচ্ছে যে আমরা মনে রাখি, ধরো জনি নামের ব্যক্তি, কি বলছি? জনি। তো জনি নামের একটা ব্যক্তি, ওনাকে সব মিস্টার জনি বলে ডাকে। তো আমি একে বলি মিংস জনি। কি বলি? মিংস জনি। কি বলি? মিংস জনি। তো এই 7 রকমের কোষটা আমরা এভাবে মনে রাখতে পারবো। মিংস জনি। কি জনি? মিংস জনি। মিংস জনি। মিংস জনি। ঠিক আছে? তো এই নামটা দিয়ে তুমি 7 রকমের কোষের নাম সহজে মনে রাখতে পারবা। তো উনি জনি ভাই আমার অনেক পছন্দের, আমাদের এলাকা। হ্যাঁ, তো আসলে ও সব কিছু পারে। তো যাই হোক, আমরা ওর সম্পর্কে আমরা ডিটেল একটু পরে জানবো। এখন আমরা এই 7 রকমের কোষ আমরা একটু দেখি। সেটা হচ্ছে, ধরো এই যে মিংস জনি দিয়ে আমরা কি শিখব? এখানে এম দিয়ে আমরা কি বুঝতে চাচ্ছি? এম, তারপর হচ্ছে আই। এখন দেখো, সবাই কি বলে ডাকে? সবাই ওকে মিস্টার জনি বলে ডাকে। আমি ওকে একটু ঢং করে ডাকি মিংস জনি। হ্যাঁ, মিস্টার আর মিসেস একসাথে ডাকি আর কি। তো আমরা কি বলবো? মিংস জনি। তো আজকে থেকে যদি আমি বলি, আজকে থেকে মনে রাখবা যে এপিডার্মিসের কত রকমের কোষ? 7 রকমের কোষ। 7 রকমের কোষের নাম কি? মিস্টার জনি। কিন্তু মিস্টার বানানটা হবে এইভাবে, মিস্টার না বলে আমরা বলবো মিংস জনি। কি বলবো? মিংস জনি। তাহলে দেখো, এখানে আমরা যদি একটু করে বলি যে দেখো, এই যে দেখো এম দিয়ে আমরা মনে রাখবো। এম দিয়ে আমরা যে জিনিসটা মনে রাখবো, মাস্কুলো এপিথেলিয়াল। কি মনে রাখবো? এম দিয়ে আমরা মনে রাখবো মাস্কুলো এপিথেলিয়াল। মনে রাখবো মাস্কুলো এপিথেলিয়াল। এম দিয়ে আমরা মনে রাখবো কি? মাস্কুলো এপিথেলিয়াল। ঠিক আছে? এপিথেলিয়াল। ওকে, আচ্ছা স্যার, আই দিয়ে কি মনে রাখবো স্যার? আই দিয়ে হচ্ছে ইন্টারস্টিশিয়াল।
আই দিয়ে কি, আই দিয়ে হচ্ছে ইন্টারস্টিশিয়াল, আই দিয়ে হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল, 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 হ্যাঁ ইন্টারস্টিশিয়াল। ওকে, তারপর এন দিয়ে কি স্যার, এন দিয়ে হচ্ছে নার্ভ সেল, এন দিয়ে কি নার্ভ সেল, এন দিয়ে কি সেল, নার্ভ সেল। তারপরে হচ্ছে জি, জি হচ্ছে গ্ল্যান্ড সেল, জি দিয়ে হচ্ছে কি গ্ল্যান্ড সেল, গ্ল্যান্ড সেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে এস দিয়ে কি, এস দিয়ে হচ্ছে সেন্সরি সেল, সেন্সরি সেল, ঠিক আছে। তারপরে আমি যদি জনিতে আসি, এখানে 5টা হয়ে গেছে, আমরা যদি জনিতে আসি, জনির জ দিয়ে কি, জনির জ দিয়ে হচ্ছে জনন কোষ, নাম যেরকম ওই রকম, দেখো জনন কোষ। আচ্ছা, আমরা এটা জনন কোষ, জনন কোষ, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে নি দিয়ে কি স্যার, নি দিয়ে নিডোসাইট কোষ, নি দিয়ে হচ্ছে নিডোসাইট কোষ, কি কোষ, নিডোসাইট কোষ, ঠিক আছে, ওকে ওকে। তো যাই হোক, আমরা যেটা বললাম, তাহলে আমি যেটা মনে রাখবো, আমরা কিভাবে মনে রাখবো, সেটা হচ্ছে যে এই 7 রকমের কোষের নাম কিন্তু আমাদের অটোমেটিক চলে আসছে। সেটা কি, এপিডার্মিসের 7 রকমের কোষের নাম কি, মিংস জনি, কি বলছি, মিংস জনি, ঠিক আছে। এখন মিংস জনি বলতে এখানে আমরা যেটা বলতেছি, এই মিংসের এম দিয়ে মনে রাখবো মাস্কুলো অ্যাপিথেলিয়াল, আই দিয়ে মনে রাখবো ইন্টারস্টিশিয়াল। আমার সাথে সাথে একবার করে বলো, হ্যাঁ হাসতে হাসতে কেন, আমার সাথে সাথে বলো একবার করে। এম দিয়ে কি, আমি হাসির কিছু বলছি এখানে আফসারা, তো দেখো এম দিয়ে কি মাস্কুলো অ্যাপিথেলিয়াল, এম দিয়ে কি মাস্কুলো অ্যাপিথেলিয়াল, বলো একবার, তাকায় আছে আমার সাথে সাথে বলো, আমি কি বলতেছি, এম দিয়ে কি মাস্কুলো অ্যাপিথেলিয়াল, আই দিয়ে কি ইন্টারস্টিশিয়াল, বলো ইন্টারস্টিশিয়াল। তারপরে এন দিয়ে কি নার্ভ সেল, কি সেল, নার্ভ সেল, কি সেল, নার্ভ সেল। জি দিয়ে কি গ্ল্যান্ড সেল, নার্ভ কথাটা কি জীবনে বলি নাই, বলছি তো নার্ভ, নার্ভ সেল। জি দিয়ে, জি কথাটা অনেকবার বলছি আমরা, কি সেল, গ্ল্যান্ড সেল, কি সেল, গ্ল্যান্ড সেল। তারপরে এস দিয়ে কি সেন্সরি সেল, কি বলছি, সেন্সরি সেল, এই কি বলছি, সেন্সরি সেল। জ দিয়ে হচ্ছে, এটা মনে থাকবে আশা করি, জ দিয়ে হচ্ছে জনন কোষ, কি কোষ, জনন কোষ। তাহলে দেখো নি দিয়ে কি নিডোসাইট কোষ, নি দিয়ে কি নিডোসাইট কোষ। এখন কথা হচ্ছে, এই যে আমরা 7 রকমের কোষ পড়লাম, আমরা এখানে জনিবাইকে আলাদা করে রাখলাম কেন? এখন একে আলাদা রাখছি এই কারণে, আমি তোমাকে বলছিলাম না যে এপিডার্মিসে যে 7 রকমের কোষ থাকবে, 7 রকমের মধ্যে প্রথম 5টা আবার কি থাকবে, গ্যাস্ট্রোডার্মিসও থাকবে। তাহলে এগুলো হচ্ছে এপিডার্মিসের 7 রকমের কোষ হচ্ছে এইগুলো। আবার একই সাথে আমরা বলতে পারি গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো হচ্ছে, হ্যাঁ গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো, হ্যাঁ খেয়াল করো, গ্যাস্ট্রোডার্মিসের কোষ 5 রকমের কোষ। গ্যাস্ট্রোডার্মিসে কয় রকমের কোষ, 5 রকম কোষ, 5 রকম কোষ। তাহলে দেখো, তাহলে এপিডার্মিসে কয় রকমের কোষ, 7 রকমের কোষ না, গ্যাস্ট্রোডার্মিসে 5 রকমের কোষ। তাহলে আমি ওই যে কোন 5 রকমের কোষ, এইখানে যে 7 রকমের কোষ আছে, ওইখান থেকে আমরা জনিবাইকে যদি বাদ দিই, তাহলে আমার থাকতেছে কি, আমার হচ্ছে মিংস, MINGS, MINGS। তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি, আমরা গ্যাস্ট্রোডার্মিসে জনিবাই থাকে না, এতটুকু মনে রাখতে পারবো না। এবং এইটা মনে রাখলে তুমি অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো। এবং এগুলা থেকে এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে, নিচের কোনটি গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয়। অনেকভাবে পড়াইছি স্টুডেন্টদেরকে, যা ভুল করে দিয়ে আসে, নিচের কোনটি গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয়। কে গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয়, কে গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয়, জনিবাই, জনি গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয়। মনে থাকবে। এখন অপশনে কি থাকবে, প্রশ্ন এইভাবে থাকবে, নিচের কোনটি, খেয়াল করো, নিচের কোনটি গ্যাস্ট্রোডার্মিসের নয়, নিচের কোনটি গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয়। হ্যাঁ, তো এখান থেকে দেখো, এখান থেকে দিবে 3টা, আর এখান থেকে দিবে নিডোসাইট কোষ বা জনন কোষ। তাহলে দেখো এই উত্তরগুলো কি হবে, এখান থেকে 3টা দিবে, এম, তারপরে দিবে আই, তারপরে দিবে এন,
তারপরে কোনটা আমি সংক্ষেপে লিখতেছি, সময় লাগবে যেহেতু। এখান থেকে হইতে পারো নিউরোসাইট। তো কোনটা হবে, কোনটা হবে? তুমি তো মনে আছো, তোমার কি, তোমার তো মনে মনেই জানা। হ্যাঁ, কি বলবা তুমি? তুমি তো জানো যোনি থাকে না। তো কোনটা থাকবে না? নিচের কোনটি গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয়, কোষ নয়, নিচের কোনটি গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয়, তুমি তো জানো যোনি নয়। তাহলে দেখো এই যে আমার উত্তর হচ্ছে এইটা। ঠিক আছে, তুমি এভাবে মনে রাখবা। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই জিনিসটা আর ভুল হওয়ার কথা না। আচ্ছা, তো নিডোসাইট থাকবে না। নি মানে কি? নি মানে নিডোসাইট। নি মানে কি? নিডোসাইট থাকবে না, নিডোসাইট থাকবে না। তা আমরা এটাই মনে রাখবো তোমরা, কারণ স্তর তো দুইটা। স্তর কয়টা? এই যে একটা স্তর, ধরো এই একটা স্তর, দুইটা স্তর না। বাইরের স্তরটা কি বলতেছি আমরা? এপিডার্মিস। ভিতরেরটাকে বলতেছি আমরা গেস্টোডার্মিস। বাইরের স্তরটাকে কি বলতেছি আমরা? এপিডার্মিস। ভিতরের স্তরটা বলতেছি আমরা গেস্টোডার্মিস। সোজা কথায় জনিবাই ভিতরে থাকবে না, জনিবাই ভিতরের স্তরে থাকবে না, বা গেস্টোডার্মিসে থাকবে না। এবং তোমরা গেস্টোডার্মিস আর এপিডার্মিসে লাগাই দাও। তুমি কীভাবে মনে রাখবা? জনিবাই ভিতরে থাকবে না, জনিবাই কি থাকবে না? ভিতরে থাকবে না। ঠিক আছে, অনেক গরম, বাইরে ঘোরাফেরা করবে। তো যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছি, এই যে এখন আমরা এই জায়গাটা আশা করি আমাদের ক্লিয়ার। এখন এই মাসকুলো এপিথেলিয়াল, এই কথাটা মানে কি? এই মাসকুলো এপিথেলিয়াল দিয়ে আমরা এটা তো আমরা ইংলিশ নামটা শিখলাম, তাহলে বাংলা নামটা কি হবে স্যার? খুবই সহজ, কারণ তুমি এগুলো জানো। হয়তো এখন ডং করতেছো, স্যার অনেক কঠিন। স্যার কোনো কঠিন না, তুমি পড়ালেখা করো না বলে তোমার জন্য কঠিন। একটু খেয়াল দেখো, এম দিয়ে কি? মাসকুলো এপিথেলিয়াল। তাহলে মাসেল কথাটার মানে তুমি জানো না? এই মাসেল কথার মানে তুমি জানো না? জানো তো। এই মাসেল কথাটার মানে হচ্ছে পেশি। তা দেখো, আর এপিথেলিয়াল কথাটার মানে কি? আবরণী। তাহলে মাসেল কথাটার মানে হচ্ছে পেশি, এপিথেলিয়াল কথাটার মানে কি? আবরণী। তাহলে নাম কি হলে? পেশি আবরণী। তাহলে কি নাম হয়েছে? তো বাংলা নাম কি? এই মাসেল মানে পেশি, এপিথেলিয়াল মানে আবরণ, এপিথেলিয়াল মানে কি? আবরণ। নামটা কি হবে? বাংলা নামটা কি হবে? পেশি আবরণী কোষ। বাংলা নামটা কি হবে? পেশি আবরণী কোষ। ঠিক আছে, আমরা যদি বলি বাংলা নাম হবে মার্কারগুলো দুষ্টামি করতেছে। দেখো বাংলা নামটা কি হবে? পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষ। ঠিক আছে, ওকে বুঝলাম। পরেরটাতে আসেন। ইন্টারস্টিশিয়ালের বাংলা বাঙালিরা বের করতে পারে নাই। বাঙালিরা ইন্টারস্টিশিয়ালের বাংলা বের করতে পারে নাই, তাই আমরা কি বলবো? এটা কি ইংলিশ ইন্টারস্টিশিয়াল, বাংলাতেও কি ইন্টারস্টিশিয়াল। ইন্টারস্টিশিয়াল, ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল। ঠিক আছে, ওকে। তারপর আমার নার্ভের বাংলা তো জানো, আমি খুব নার্ভাস ফিল করছি। নার্ভ তো বুঝি আমরা, তাই নার্ভ মানে হচ্ছে স্নায়ুকোষ। আমার স্নায়ুকোষ। আমি ক্লাস 10-এ থাকতে, কারণ আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার আসলে ওই মানে পড়ার এত বেশি চাপ পড়ে গেছিলো, আমি কয়েকটা স্কুলের ক্লাস বাদ দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, মানে স্কুলের ক্লাস হয় না আজাইরা কতগুলো ক্লাস, ডং কিছু বুঝাই না, কিছু না, শুধু শুধু সময় নষ্ট। তো এই জন্য আমি কী করছিলাম, আমি কয়েকটা ক্লাসে যাই নাই। তখন আমি ওই বায়োলজি পড়ছিলাম, কেমিস্ট্রি বায়োলজিগুলো একটু সময় দিয়েছিলাম। তো দেখো, তো আমি পড়ছিলাম কি, স্কুলে না গিয়ে আমি বাসা পড়ছিলাম, এবং তখন আমাদের বায়োলজিতে ওই স্নায়ু পড়াগুলো ছিল, তখন এটা পড়ছিলাম। তো এখন গেছি 3 দিন পরে স্কুলে গেছি, যাওয়ার পরে আমার কি অ্যাপ্লিকেশন লিখতে হবে যে কী কারণে আমি স্কুলে আসি নাই। তো মাথায় আসছে না, আমি অসুখের কথা বলবো। দাদা তো অনেকবার মেরে ফেলছি, আর কত মারবো? একজনের মানুষ আর কয়টা দাদা নানি থাকে? তো এগুলো তো অনেক আগেই শেষ। পরে সাবজেক্টটা কি দিব, যে আমি যে স্কুলে যাই নাই এটা কারণটা কি দিব? অসুখের কথা বলবো। এখন অসুখের কথা বললে তো যদি আব্বার কানে খবরই হবে। তখন আমি যেটা বললাম, সাবজেক্ট দিছি যে হ্যাঁ, সাবজেক্টটা এরকম দিয়েছিলাম যে নিউরনের চাপজনিত কারণে স্কুলে অনুপস্থিত থাকার জন্য ছুটি চেয়ে আবেদন। তো এরকম ছিল নিউরনের চাপ। তো স্যারটা ছিল ইংলিশের। তবে আমি ভাবছি উনি হয়তো বা আর্টসের স্যার, হয়তো বা ইংলিশ বুঝবে না, আমাকে ছেড়ে দিবে মনে হয়। তো উনি যে সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের সেটা তো আমি জানতাম না। তো আমি যখন আমার সাবজেক্ট যেমন ছিল, যে সাবজেক্টে ছিল নিউরনের চাপ আসতে পারি নাই, তখন আমাকে তো পাইছে উনি, যে কিরে এদিকে বায়োলজি কবে থেকে পড়তেছ? বায়োলজি কি বায়োলজি তুই? আমি কি বায়োলজি জানি না? তুই নিউরনের তোর চাপ দেখি তো, তোর কোন দিকে চাপটা একটু দেখা। তো ওই দিন আমার শিক্ষা হয়ে গেছে। তখন বলছি তোকে এখন ডুবার মধ্যে চুবাবো। আমি মনে করছো আমি বুঝবো না এগুলা নিউরনের চাপ কি? তো ওই দিন আমার শিক্ষা হয়ে গেছে। তো যাই হোক, এরকম হঠাৎ করে মনে পড়ছে তাই বললাম। তো নিউরনের চাপ বলতে এখানে মানসিক চাপটাই বোঝানো হচ্ছে। যাই হোক, আমরা নিউরন
আমরা নার্ভ সেল, আমরা স্নায়ুকোষ, এই রিলেটেড জিনিসগুলো আমরা জানি। হ্যাঁ, এগুলো আমাদের পরিচিত, একদম ক্লাস 9-10 থেকে আমরা জানি নার্ভ মানে স্নায়ুকোষ। ঠিক আছে, নতুন করে শেখার কিছু নাই এখানে, নতুন করে শেখার কিছু নেই। তুমি নার্ভের অর্থ জানো, স্নায়ুর অর্থ তুমি জানো। এখন জাস্ট আমরা কি জাস্ট করবো, আমরা সবই কিন্তু জানি, মাসেলের বাংলা পেশি সেটাও জানি, কিন্তু আমাদের কি লাগবে, আমাদের এই যে কোঅর্ডিনেশনটা লাগবে, আমরা বিন্যাসটা লাগবে, যেখানে কয়টা কোষ আছে সেটা আমাদের মনে থাকে না। আমার কথা হচ্ছে আমি মাসেলের অর্থও জানি, আমি নার্ভের অর্থও জানি, কী কী কোষ আছে সেটা আমরা মনে, সিকোয়েন্সটা মনে রাখতে পারি না। সেটার জন্যই ওই বিভিন্ন জানা জিনিসগুলি একটা মালাই গেঁথে দেওয়ার কাজই হচ্ছে আমার, একটা সুতার মধ্যে গেঁথে দেওয়া। সেটাই আমি করলাম। সেটা কি তুমি এখন আর বোঝার কথা না, এটা মিংস জনি, মানে এটা একটা ধরো একটা মালা, এটার ভিতরে বিভিন্ন কোষ আছে এবং এখান থেকে তুমি মনে করে করে এখন বলতে পারবা। আচ্ছা, নার্ভ, এন মানে নার্ভ সেল, নার্ভ মানে স্নায়ুকোষ, এটা এমনি পারবা। এখন জাস্ট একটু মিলিয়ে দিলাম আমি। এখন গ্ল্যান্ড সেল মানে কি দেখো, এখন দেখো এই গ্ল্যান্ড সেল কথাটার মানে কি। গ্ল্যান্ড সেল মানে হচ্ছে গ্রন্থি, গ্ল্যান্ড মানে গ্রন্থি, তুমি এটাও জানো, আশা করি তোমরা মোটামুটি কম বেশি যারা পড়াশোনা করো তারা এটাও জানো যে কথাটার মানে হচ্ছে গ্রন্থি। তাহলে আমরা বলবো গ্রন্থিকোষ, আমরা কি বলবো, গ্রন্থিকোষ। ঠিক আছে স্যার, বুঝলাম। সেন্সরি মানে কি, এটা খুব সেন্সিটিভ স্যার, ও খুব সেন্সিটিভ স্যার, আমি খুব সেন্সিটিভ, আমাকে স্যার অপমান করিয়েন না, আমি মাইন্ড করব। এই যে সেন্স মানে কি, সংবেদী কোষ। সেন্সরি মানে কি, সংবেদী কোষ। সংবেদী কোষ। অনেকেই সাজে, অনেকেই কি সেন্সিটিভ সাজে, আসলে সেন্সিটিভ না, কিন্তু সেন্সিটিভ সাজে, কিছু কিছু আছে সেন্সিটিভ সাজে। এই আমি মাইন্ড করছি অনেক, আপনি এটা বলছেন, আপনি ক্লাসে এটা বলেন, আমি মাইন্ড করছি, কিন্তু নিজে নিজে মজা কিন্তু ঠিকই নিছে। হ্যাঁ, যখন আমি বলছি তখন ক্লাসের মধ্যে ইচ্ছা মতো হাসছে, কিন্তু হাসার কথা ঠিকই হাসছে, এদের কথা এখানে বলতেছি না, বাইরের কথা বলতেছি। এমনি তো আমি ওপেনলি অনেক ফ্রি ক্লাস নেই, তখন স্টুডেন্টদের মনোযোগটা ধরে রাখার জন্য কিছু কিছু কথা হয়তো বলি, তবে এটা হচ্ছে জাস্ট মজার জন্য বলা হয়। কিন্তু এখানে জিনিসটা হচ্ছে পরবর্তীতে স্যার আপনি অনেক খারাপ, হ্যাঁ আপনি অনেক খারাপ, অনেকে বলে, এটা বলে কোন পার্সপেক্টিভ থেকে সেটা জানি। যাই হোক, এখন এই জনন কোষ, স্যার আপনি এটা কি করছেন স্যার, এই দিয়ে জনন কোষ, স্যার এই জনন কোষটাকে আপনি ইংলিশে কেন লিখেন নাই? হ্যাঁ, জনন কোষটাকে ইংলিশে এটাকে আমরা জার্ম সেল বলবো। কি বলবো এটাকে, আমরা কি বলবো, জার্ম সেল। আমরা এটাকে জার্ম সেল বলবো। ঠিক আছে। আচ্ছা, এই নিডোসাইটের কোনো ইংলিশ নাই। হ্যাঁ, নিডোসাইটের কোনো ইংলিশ নেই, সেটা আমরা এবার বলবো নিডোসাইটের ইংলিশ কি, নিডোসাইট। এই যে আমরা এই 7 রকমের কোষ আমরা শিখলাম, এবং এই জিনিসগুলো আর কি তোমাদের ভুল হবে কিনা আমাকে বলো, আর কি ভুল হবে? দেখো, ঠিক আছে, একটু খেয়াল করো। দেখো, একটা জিনিস হচ্ছে, আমি একটা তোমাদেরকে কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমার জিনিসটা কিন্তু লাইন বাই লাইন পড়তে হবে। আমি এই জিনিসটা অনলাইন প্ল্যাটফর্মে আর কেউ পড়াচ্ছে কিনা আমি জানি না, লাইন বাই লাইন মজা, একটা টপিক নিয়ে মজা করলাম, আর বাকি তো 2-1টা জিনিস মিস, মানে গ্যাপ দিয়ে চলে গেলাম, স্টুডেন্টদের উপর চাপা দিয়ে রিডিং দিয়ে নিও, আমার বই আছে, আমার বই কিনে পড়িও, এগুলো ধান্দাবাজি, এগুলো তোমার লাইফটা পুরো লাইফের 12টা বাজায় দিবে। তোমাকে কী করতে হবে, মেইন বইটা লাইন বাই লাইন পড়তে হবে। ঠিক আছে। তো ওই জন্য আমি সবসময় চেষ্টা করি না, আমি যদি পড়াই এবং প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইনই পড়াই, আমি 2-1টা জিনিস মজা করলাম আর বাকি জিনিসগুলো ঠিক করে গেলাম, এই জিনিসটা আমার দ্বারা হয় না। এটা আমার দ্বারা হয় না, এটা টেকনিক্যাল স্কুলে সবাই জানে যে আমি এই জন্য আমার ক্লাসের সংখ্যা বেশি লাগে, আর ওনাদের থেকে রিকোয়েস্ট করে তোমাদের জন্য আমি ক্লাস বেশি করে নিই। যেখানে 4টা নেওয়া দরকার সেখানে আমি 5টা বা 6টা 7টা ক্লাস আমি নিই। তো এই জিনিসটা মাথায় রাখবা যে মজা করাটা সহজ, কিন্তু লাইন বাই লাইন পড়ানোটা এটা কিন্তু আসলেই ডিফিকাল্ট, এবং এই ডিফিকাল্ট কাজটা খুবই সহজ হবে যখন তোমরা থাকো, তোমরা যদি রেগুলার থাকো, তোমাদের যদি একটা টার্গেট থাকে যে আমি এই জায়গায় যাব, তুমি আসলে ওই জায়গায় যেতে পারবা, এবং ওই জায়গায় যাওয়ার জন্য আমার এই টেকনিকগুলো তোমরা কাজে লাগাবে, তখন কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যে বুঝতাম যে তোমরা এখন পারবা কিনা এপিডার্মিসের 7 রকমের কোষ, গ্যাস্ট্রোডার্মিসের 7 রকমের কোষ, এটা পারবা কিনা এখন আমাকে বলো। 7 রকমের কোষ আর 5 রকমের কোষ। ওকে, ইনশাল্লাহ পারবো। তো আমি এটা মুছে দিচ্ছি, আমরা এটা মুছে দিচ্ছি। তো আমি তোমাদেরকে এখন আমরা যেটা করব, আমরা এপিডার্মিসের এবং গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলোতে চিত্র আঁকবো। হ্যাঁ, চিত্র আঁকাটা আমার সাথে একে প্র্যাকটিস করে ফেলবা। তোমাদেরকে একটু করে বলে রাখি, এটা হচ্ছে আমার কিন্তু অনেক ফ্রি ক্লাস কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু আছে। তোমরা উপরের দিকে একটা লিঙ্ক দেওয়া আছে, তুমি চাইলে এখান থেকে অনেক ফ্রি কন্টেন্ট, ফ্রি ক্লাস করতে পারবা। তো তোমরা চাইলে এখান থেকে ক্লাসগুলো করে নিতে পারবা।
সেটা এখন এই মুহূর্তে আমি জৈব রসায়ন, তোমরা অনেকেই জানো জৈব রসায়ন আমি একদম প্রথম লেকচার থেকে একদম শেষ পর্যন্ত জৈব রসায়নটা একদম ফ্রিতে পড়াচ্ছি। তোমরা চাইলে এই ক্লাসগুলো করতে পারো, অ্যাটেন্ড করতে পারো। যেমন 10 মিনিট স্কুলের চ্যানেলে অনেক ফ্রি ক্লাস আছে, ওই রকমও আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ফ্রি ক্লাস রয়েছে, তোমরা চাইলে এগুলো করতে পারো। এবং অবশ্যই তুমি এটা হচ্ছে যে তুমি নতুন নতুন ক্লাস যখন আসবে তখন তুমি চ্যানেল থেকে দেখে নিবা আর কি, অথবা আমার ফেসবুক গ্রুপ থেকেও তুমি ক্লাসগুলো দেখে নিবা এবং তোমার কাজে লাগবে। আশা করি তোমরা এটা সর্বোচ্চ চেষ্টা রাখবা আর কি, মানে জানার আগ্রহটা থাকতে হবে, তাহলেই হবে। আর যাই হোক, আমরা যেটা করতে চাচ্ছি আমরা এখন যেটা করব যে এপিডার্মিসের যে 7 রকমের কোষ আর গ্যাস্ট্রোডার্মিসের যে 7 রকমের কোষ, 5 রকমের কোষ, এগুলো আমরা অঙ্কন করব বা আঁকবো, তখন প্রত্যেকটা সম্পর্কে আমরা জানবো। তবে একটু করে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, তোমাদের তোমাদের যে এইচএসসি 22 ব্যাচ, 22 আর 21 না, এইচএসসি স্টুডেন্টদের জন্য জৈব রসায়নটা খুব জটিল একটা চ্যাপ্টার, খুব কঠিন একটা চ্যাপ্টার, বিশাল বড়, এবং এটা একদম বেসিক থেকে মানে ক্লাস 9-10 থেকে আলোচনা করে বুঝিয়ে নেওয়াটা কিন্তু খুব টাফ হয়ে যায়। তো এই জন্য তোমাদেরকে আমি আবারও বলছি, তোমরা কেমিস্ট্রি যারা চিন্তা করতেছো, অন্ততপক্ষে তোমরা জৈব রসায়নটা কমপ্লিট করে পারো। এবং যখন স্যাররা পড়াবে তখন শুধু রিভাইজ দিবা, হ্যাঁ। তো তোমাদের উপরও কষ্ট কম হবে, স্যারদের উপর প্রেশারটা কমবে। কারণ তোমরা যদি বলো যে বারবার আবার যদি বলো স্যার এটা বুঝা দেন, তখন কিন্তু স্যাররাও কিন্তু বেশি প্রেশার হয়ে যাবে। তো এই জন্যই কিন্তু তুমি একদম এটা জৈব রসায়নটা পুরোটা কমপ্লিট করে রাখতে পারো, তারপর অন্যান্য স্যাররা যারা আছেন তারা তো পড়াই দিবেন। যেমন আমার ইউটিউব চ্যানেলে রুই কমপ্লিটলি করা আছে, একদম লাইন বাই লাইন একদম রুই মাছ কমপ্লিট করানো আছে মেডিকেল স্টাইলে, তুমি চাইলে সেটাও কমপ্লিট করে রাখতে পারো। তারপর এখানে স্যার আমি পড়াই আর অন্য স্যাররা পড়ান, তখন রিভাইজ দিয়ে দিবা, হয়ে গেল। যাই হোক, মানে তুমি নিজেকে আপডেটেড করে রাখবা তো তাড়াতাড়ি পড়াশোনার দিক দিয়ে। তো বিশেষ করে জৈব রসায়নটা তোমরা এটা করে রাখতে পারো, আশা করি তোমরা উপকৃত হবা। আচ্ছা, এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদেরকে যেটা বলি যে এই যে এপিডার্মিসের 7 রকমের কোষ আর গ্যাস্ট্রোডার্মিসের 5 রকমের কোষ, এই জিনিসগুলো একটু করে আমরা দেখি। হ্যাঁ, এপিডার্মিসের আমরা যদি বলি যে এপিডার্মিসের 7 রকমের কোষ, এপিডার্মিসের 7 রকমের কোষ, এপিডার্মিসের 7 রকমের কোষ, আমরা একটু চিত্রটা আঁকি। এখন আমরা চিত্রটা আঁকবো, এখানে একটু খেয়াল করি, চিত্রটা আঁকবো, একটু দেখি। এই 7 রকমের কোষ সম্পর্কে আমাদের একটা মোটামুটি একটা আইডিয়া নিব, ভালো করে খেয়াল করো। 7 রকমের কোষ নিয়ে আমরা একটা সবার আগে একটা চিত্র এঁকে মোটামুটি আমরা আইডিয়া নিব, তারপর ওই 5 রকমের কোষ নিয়ে আমরা চিত্রের মাধ্যমে একটা আইডিয়া নিব। দুইটা আইডিয়া নেওয়ার পর তারপর আমরা দুইটা করে কোষগুলোর বর্ণনা পড়ব। আমার সাথে সাথে রেডি, রাফলি একটু নোট করো। সবাই খাতা কলম নিয়ে রেডি? আমাকে একটু জানাও, সবাই খাতা কলম নিয়ে রেডি কিনা একটু জানাও। আচ্ছা, একজনের চ্যানেলের নামটা জিজ্ঞেস করতেছো, উপরে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে তুমি লাল বাটনটা সাদা করিবা আর বেল আইকনটা টিপে দিবা, তাহলে দেখো যে ক্লাস নোটিফিকেশন পেয়ে যাবা। আমাকে এটা বলো, খাতা কলম নিয়েছে কিনা দেখো। ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা এই জায়গাটা একটু বলি যে প্রথম যে কাজটা করবো একদম সহজ কিন্তু চিত্রটা আঁকা। আমার এই জায়গাটা যদি একটু ভাঙা, আমরা এই জায়গায় আঁকার চেষ্টা করি। এই যে এরকম দিব, ঠিক আছে, এরকম দিব, ঠিক আছে, তারপর এরকম দিব, তারপর এরকম দিব, তারপর আমি এখানে দিতে হচ্ছে, এখানে এরকম দিব। দিছো সবাই, দিছো? এতটুকু কমপ্লিট হয়েছে? আশা করি কমপ্লিট। খুব তাড়াতাড়ি করো। এই 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 এই, খুব সহজ না? সহজ। এই দেওয়ার পরে স্যার আর কি করব স্যার? এই এই এই, ঠিক আছে, এইভাবে মারো। আমরা একটা আইডিয়া নিচ্ছি জাস্ট, আমি কিন্তু সব পড়াই ফেলতেছি না, জাস্ট চিত্রের মাধ্যমে প্রাইমারি একটা আইডিয়া দিচ্ছি, তারপর আমি লাইন বাই লাইন পড়াবো। হ্যাঁ, এই আঁকার পরে এদিকে মারো, তারপর আবার এদিকে মারো, তারপর আবার এদিকে, তারপর এইদিকে, তারপর আবার এদিকে, তারপর আবার এদিকে, ঠিক আছে। এতটুকু হয়েছে। হওয়ার পরে তো এইটা হচ্ছে আসলে দেখো আমরা যেটা করলাম এখন, স্যার কি করলেন, এই যে এইগুলো হচ্ছে পুরোটা একটা কোষ, এটা পুরোটা একটা কোষ, এটা পুরোটা একটা কোষ, এটা পুরোটা একটা কোষ। এটা বোঝানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে নিউক্লিয়াস দিব, এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস। এতটুকু হয়েছে তোমাদের, এতটুকু কমপ্লিট করে ফেলো। প্রথমে এইদিকে এইভাবে এইভাবে দেওয়ার পর তারপর এদিকে 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 দিলাম, তারপর নিউক্লিয়াসটা দিলাম,
রাফলি তোমরা একটু প্র্যাকটিস করো, তারপর সুন্দর করে আবার নোট করবা। এখন কথা হচ্ছে এটাতে নিউক্লিয়াস দিলাম, সাইটোপ্লাজম দিবেন না স্যার? হ্যাঁ, ধরো সাইটোপ্লাজম দিয়ে দিলাম, ধরো এই সাইটোপ্লাজম কী করলাম, সাইটোপ্লাজম দিয়ে দিলাম, এই যে ধরো সাইটোপ্লাজম, এই যে ধরো কি, এই যে ধরো সাইটোপ্লাজম, এই যে কী করলাম, সাইটোপ্লাজম দিলাম, এই যে সাইটোপ্লাজম, এই যে দিলাম সাইটোপ্লাজম। ওকে 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 ওকে, এই যে সাইটোপ্লাজম দিলাম, এই যে দেখো সাইটোপ্লাজম দিয়ে দিলাম, ঠিক আছে, সাইটোপ্লাজম দিলাম। স্যার আর কিছু দিবেন স্যার? হ্যাঁ দিব, অনেক কিছু দিব। আমরা এই জিনিসটা কি, ওই বাইরের স্তরটাকে একটু ডাবল লেয়ার করে দিব, এটাকে আমরা ডাবল লেয়ার করব, এই এটাকে একটু ডাবল লেয়ার করব, এই 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 এই, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে এখানে কিছু খালি জায়গা থাকবে, এই জায়গায় একটু একটু গহ্বর টাইপের জিনিস থাকবে, এটা একটা গহ্বর, এটা গহ্বর থাকবে, কিছু গহ্বর থাকবে, এগুলো একটু দিয়ে দিবা, একটু গহ্বর থাকবে, এগুলো হচ্ছে গহ্বর বা ফাঁকা জায়গা। এবং এইগুলোর মধ্যে কিছু তন্তু থাকবে, কি থাকবে, কিছু তন্তু থাকবে, একটু খেয়াল করো, এরকম কিছু, এরকম লম্বা লম্বা কিছু তন্তু থাকবে, 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 ঠিক আছে। এরকম এরকম কিছু পেশিতন্তু থাকবে, ঠিক আছে। এতটুকু দেওয়া হয়েছে, তাহলে আমরা কি করলাম, লম্বা লম্বা এগুলো তন্তু আঁকলাম, এই যে তন্তু, এই যে তন্তু, এই যে তন্তু, এই যে তন্তু, এভাবে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে হয়তো বা তোমাদের যদি কারো সুন্দর হয় চিত্রটা, আস্তে আস্তে সুন্দর হবে, এত অধৈর্য হওয়ার কিছু নেই, আস্তে আস্তে সুন্দর হবে যখন প্র্যাকটিস করবা। আমি তো আর একবারে আঁকছি না এগুলো, আমি তো কয়েকবার একবারে, তারপরে আমার চিত্র কিন্তু সুন্দর না, তারপরেও অনেকেরই চিত্র একবারই অনেক সুন্দর হয়। তো চিত্র আঁকার বিষয়টা এটা অন্যরকম একটা বিষয়, তোমরা যত প্র্যাকটিস করবে তত সুন্দর হবে। তো এতটা সুন্দর হওয়ার চেয়ে জরুরি হচ্ছে সব কিছু ঠিকঠাক সবকটা জিনিস আছে কিনা, সেটা হচ্ছে জরুরি। যাই হোক, আমরা এখন যে কাজটা করব স্যার, এখন কি করব, এই যে ফাঁকা জায়গাটার মধ্যে এখানে আমরা কি দিব, এরকম একটা সেল দিব, এই যে দেখো এরকম কিছু কোষ দিব, এই আরও কিছু কোষ দিলাম এই ফাঁকা জায়গাটার মধ্যে, ঠিক আছে, এই আরও কিছু কোষ দিলাম। স্যার এই জায়গাটার মধ্যে স্যার এখানে আমরা একটা জিনিস দিব, আচ্ছা এইখানে আমরা একটা কোষ দিব, সেটা হচ্ছে ধরো এরকমভাবে আমরা যদি দিই, এরকমভাবে যদি দিই, ধরো এইরকম কিছু কোষ থাকবে, হ্যাঁ এরকম পেঁচানো কিছু কোষ থাকবে, এরকম একটা কোষ থাকবে এই জায়গাটার মধ্যে, এরকমই পেঁচায় দিবা, জাস্ট গুল্লা করে এরকম একটা পেঁচায় একটা করে দিবা। তারপরে এই জায়গাটাতে একটা কোষ দিবা, এরকম লম্বা করে একটা কোষ দিবা, ঠিক আছে। আচ্ছা দিলাম, এখানে দিলাম। তারপরে আমার এগুলো হচ্ছে একটা কোষ, হ্যাঁ এগুলো কি একটা কোষ। আচ্ছা, তারপরে আমরা এইভাবে কতগুলো কোষ দিব, আশা করি এই তুমি এইটা, এই যে এটা, আচ্ছা এগুলো দিয়েছো, আচ্ছা তারপরে এরকম একটা অংশ দাও, ওকে, তারপরে এরকম একটা অংশ দাও, আচ্ছা ঠিক আছে, আমরা আশা করি তুমি এগুলো দিয়ে দিয়েছো। এখন আমরা যে কাজটা করবো, এদিকে কতগুলো কোষ দিয়ে দিব, একটু দেখো, এইদিকে এইভাবে কতগুলো কোষ দিয়ে দিব, ঠিক আছে, আরও কতগুলো কোষ দিয়ে দিব। আমাদের চিত্রটা কমপ্লিট, এই পর্যন্ত সবাই করেছে কিনা আমাকে একটু করে জানিও। ওকে, এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো, এই পর্যন্ত ডান। হ্যাঁ, তুমি প্রথমবার চিত্র আঁকতে গেলে একটু প্রবলেম হইতে পারে, তুমি যখন আমি তো আস্তে আস্তে আঁকছি, এর থেকে আস্তে আস্তে আঁকলে ক্লাস টাইমটা অনেক বড় হয়ে যাবে। তুমি আবার কি করবা, যদি আঁকতে যদি একটু প্রবলেম হয়, তোমার লাইফটা শেষ হলে আবার ওই জায়গাটা একটু দেখবা যে কোনটার পর কোনটা আমি আঁকলাম। হ্যাঁ, তো যাই হোক, এখন দেখো, এখন আমি তোমাকে বলি, এখন কোষগুলোর নাম বলবো। আমরা কি বলছি, এপিডার্মিসে 7 রকমের কোষ থাকে না, MINGS, এই 7 রকমের কোষ থাকে, তাই না? আচ্ছা,
এখন আমরা এই জায়গাটা বলি, এই যে দেখো এখানে সাত রকমের কোষ, MIN জনি মিন্স জনি, এই 7 রকমের কোষ। তাহলে কোনটা কোন রকমের কোষ একটু দেখি। এই যে দেখো সবার বড় যে কোষটা দেখতেছো, এটা হচ্ছে যে সবার বড় যে কোষটা, এটা হচ্ছে মাস্কুলো এপিথেলিয়াল, এটা হচ্ছে M, এটা হচ্ছে মাস্কুলো এপিথেলিয়াল বা M, সবার বড় এই যে বড় কোষটা, এটা হচ্ছে মাস্কুলো এপিথেলিয়াল। তারপর আমরা যদি বলি এই যে কোষটা, এটা হচ্ছে এই যে কোষগুলো, ছোট ছোট যে কোষগুলো, এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল। কি কোষ? ইন্টারস্টিশিয়াল। কি কোষ? ইন্টারস্টিশিয়াল। তারপর দেখো, তারপর আমরা যদি বলি এই যে কোষগুলো দেখতেছো, এগুলো হচ্ছে নার্ভ সেল। কি সেল? নার্ভ সেল। এটা কি সেল? নার্ভ সেল। তারপর দেখো, তারপর হচ্ছে কি M গেল, I গেল, N গেল। স্যার গ্ল্যান্ড সেলগুলো কোন জায়গায়? গ্রন্থি কোষগুলো তোমাদের বইয়ে যে চিত্রটা দেওয়া আছে, ভালো করে খেয়াল করো, তোমাদের বইয়ে যে চিত্রটা দেওয়া আছে, ওই বইয়ের চিত্রটার মধ্যে এই গ্ল্যান্ড সেল বা গ্রন্থি সেলটা দেওয়া নাই, এই জন্য আমরা আবার আঁকলাম না। হ্যাঁ, আমরা যেহেতু মেইন বইটা ফলো করি, তাই গ্ল্যান্ড সেলটা এখানে দেওয়া নেই, মানে ওই চিত্রটার মধ্যে দেওয়া নেই। তো এর তবে নাই বলে যে সেটা না, দেওয়া নেই, চিত্রটার মধ্যে আছে কিন্তু চিত্রটাতে দেওয়া নেই। তো আমার MIN, এই যে G, তারপর কি সেল? সেন্সরি সেল। তারপর কি সেল? MIN, এই যে GS, এই যে সেন্সরি সেল, এটা হচ্ছে সেন্সরি সেল। ঠিক আছে, তারপর কি রইল? তারপর বাকি রইল জনন কোষ। জনন কোষ, নিডোসাইট কোষ। তারপর আমরা যদি বলি এই জনন কোষটাও তোমাদের বইয়ে, মানে এই জায়গায় চিত্রের মধ্যে জনন কোষটা দেওয়া নাই। তো এখানে গ্ল্যান্ড সেলটা চিত্রের মধ্যে দেওয়া নেই, জনন কোষটা চিত্রের মধ্যে দেওয়া নেই। এগুলো আমরা আলাদা করে চিত্র আঁকবো। আমরা গ্রন্থি কোষের জন্য আলাদা করে চিত্র আঁকবো, জনন কোষের জন্য আলাদা করে চিত্র আঁকবো আমরা। আর জনন কোষটা অস্থায়ী, তো এই জন্য এখানে চিত্রটা দেওয়া নেই। তারপরে কি? নিডোসাইট। তারপরে কি আসতেছে? নিডোসাইট। এই হচ্ছে নিডোসাইট, এই নিডোসাইট। আমরা কি পাইলাম? আমরা 7 রকমের কোষগুলো যদি বলি, বড় বড় যে কোষগুলো আমরা দেখছি, এটাই হচ্ছে M বা মাস্কুলো এপিথেলিয়াল। তারপরে যে ছোট ছোট যে কোষগুলো দেখছি, এগুলো হচ্ছে I বা ইন্টারস্টিশিয়াল। তারপরে দেখো এই যে দেখো এইভাবে একটার সাথে একটা লাইন বাই আছে, এগুলো হচ্ছে নার্ভ সেল বা স্নায়ুকোষ। নার্ভ সেল বা কি? স্নায়ুকোষ। তারপরে হচ্ছে এই যে G, এটা দিয়ে আমরা মনে রাখবো গ্ল্যান্ড সেল বা গ্রন্থিকোষ। G দিয়ে গ্ল্যান্ড সেল বা কি? গ্রন্থিকোষ। ঠিক আছে, এটা এখানে চিত্রের মধ্যে এটা নাই। তারপর আমরা যদি বলি এই যে দেখো এই জায়গাটা খেয়াল করি, এই জায়গাটা এটা হচ্ছে সেন্সরি সেল বা সংবেদী কোষ। সেন্সরি সেল বা কি? সংবেদী কোষ। এই যে বড় কোষটা সংবেদী কোষ। তারপরে জনন কোষটা এখানে দেয়া নেই। তারপর আমরা যদি দেখি এই যে কোষ যেটা দেখতেছো, এটা হচ্ছে নিডোসাইট কোষ। এটা কি কোষ? এটা নিডোসাইট কোষ। তো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। তো আমরা মোটামুটি একটা জাস্ট গ্রস একটা ধারণা নিলাম যে কোন কোষটা দেখতে কোন রকম হয়। হ্যাঁ, আচ্ছা, এদের নার্ভ কোষগুলোর বাইরের দিকে কি থাকবে? মেসোগ্লিয়া থাকবে। এবং এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু তাড়াতাড়ি কনফার্ম করো, হারি আপ। এই পর্যন্ত সবার ক্লিয়ার? বুঝছো জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, এইখানে তোমাকে একটু বলি, আমি তোমাকে একটা জিনিস তোমাকে ক্লিয়ার করে দিই। এই পৃথিবীটা আসলে অদ্ভুত। হ্যাঁ, তোমাকে হ্যাকিংসগুলো কিন্তু সহজে বলবে না যে মেডিকেলে কী করলে তুমি মেডিকেলে চান্স পাবা। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু খুব কম টিচাররা কিন্তু বলে একদম অ্যাকুরেট যে কথাটা। এখন দেখো, আমি তোমাদেরকে বারবারই বলছি, আমি সত্য কথা বলি বলে একটু তিতা লাগে অনেকেরই, কিন্তু কথাটা হচ্ছে তুমি একটা মেইন বই যদি ভালো করে ফলো করো, সেটা হচ্ছে প্রথম ক্লাসে বলছিলাম জুলজির জন্য গাজী আজমল, বোটানির জন্য আবুল হাসান, তুমি ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার যোগ্যতা তুমি রাখবা যদি একটা বই যদি মনে রাখতে পারো। তাই আমি সবসময় মেইন বইটাকে ফলো করে, আমি মেইন বইটার যতটুকু আছে আমি এতটুকু লাইন বাই লাইন পড়াবো, মেইন বই বাড়ি যাবো না। আরে ভাই, আমি মেডিকেলে পড়ছি অনেক দিন ধরে, আমি মেডিকেলের অনেক কিছু আমি তোমাদেরকে দিতে পারি চাইলে। আমি যখন হিউম্যান বডি পড়াবো, আমি যখন রক্ত পড়াবো, আমি যখন তোমাকে যেটা বলি যে আমি যখন কি পড়াই, হিউম্যান রিলেটেড যে চ্যাপ্টারগুলো রয়েছে, যখন আমি ওই প্রতিরক্ষা পড়াবো, তো এখানে কিন্তু মেডিকেলের অনেক কিছু ইচ্ছা করলে দেওয়া যায়। তা আমি দিলে কি করবে? তোমাদের যেটা হয়, তোমরা তো এখনও ছোটো, তোমরা তো এখনও ধাক্কা বা বাড়ি এখনও খাও নাই, তোমরা তো জানো না মেডিকেলে চান্স পাইলে কি হয় আর না পাইলে কীরকম কষ্টটা হয়, এটা তোমরা জানো না। তোমরা কি জানো? অনেক কিছু জানলেই মনে হয় আমাদের মেডিকেলে চান্স হয়ে যাবে। এবং একজন স্যার যখন বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন দেওয়া শুরু করে, তুমি তো ওয়াও আমি তাকে জানতাম না, ও আচ্ছা এটা। তো এই জিনিসগুলো তোমার আসলে কতটুকু ইফেক্টিভ হবে
আরে ভাই তোমাকে তো এখন বলে নাই জুলজিতে তুমি এখন মেডিকেলের, তুমি এখন এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ো, তোমাকে তো এখন বলা নাই যে তুমি বাইরের জিনিসগুলো এখন পড়ো। তোমাকে একটা নির্দিষ্ট সিলেবাস দিয়েছে, ওই সিলেবাস থেকে আরও ছোটো করে একটা শর্ট সিলেবাস দিচ্ছে। তোমাকে জানা দরকার, তুমি এতটুকু জিনিস জানলে তুমি একটা গোলে পড়তে পারবা। তুমি বাড়তি জিনিস তোমাকে পড়ানোর, বাড়তি আর অনেক কিছু পড়তে পারবা, তোমার আসলে কতটুকু ইফেক্টিভ হয়, তোমার জন্য কতটুকু কার্যকর, সেটা তোমার মাথায় রাখা লাগবে। ওই এক হাইড্রা নিয়ে তুমি যদি পড়াশোনা করো, তো তুমি আগামী 3-4 বছরে শেষ করতে পারো। ট্রু। গুগল করো, দেখো হাইড্রা সম্পর্কে কতগুলো জার্নাল বেরোয়েছে, তুমি ইউটিউবে যাও, কতগুলো জার্নাল আছে হাইড্রা নিয়ে। আমার তো এত বেশি দরকার নাই, আমি তো হাইড্রা 14 গোষ্ঠী উদ্ধার করার দরকার নাই। আমার কথা হচ্ছে আমার সিলেবাস হাইড্রা আছে, কতটুকু আছে সেটা আমার লাইন বাই লাইন রাখবে। এখন তোমাদের যেটা হয় যে বাইরে থেকে একটা ইনফরমেশন দিলে মনে হয় আরে আচ্ছা এটা জানলে মনে মেডিকেলে চান্স হবে না, গোড়া ডিম। তুমি বইয়ের জিনিসটা লাইন বাই লাইন পড়ো, তোমাকে কেউ ঠেকাতে পারবে না, আমাকেও লাগবে না, কোনো সার লাগবে না। তুমি বইয়ের জিনিসগুলো লাইন শিখে যাও, মেডিকেলের চান্স থাকলে পরে আসবে। তো বইয়ের জিনিসগুলো মনে রাখতে পারি না, এটাই হচ্ছে সমস্যা, এটাই সমস্যা। এই যে আমি বললাম না, এত পুরো বইটা, পুরো বায়োলজিটা তোমার মাথায় রাখতে হবে মেডিকেল ভর্তি পড়ার আগে। তোমার পুরো জিওলজিটা বা তোমার পুরো কেমিস্ট্রিটা মাথায় রাখা লাগবে। বিভিন্ন বই তোমার এক রাতে তোমার মাথায় রাখা লাগবে। এত পড়ার মধ্যে প্রশ্নগুলো মনে রাখাটা, নিজের নামটা পর্যন্ত ভুলে যাওয়ার অবস্থা হয়। তো সেই জায়গায় তুমি যদি বাইরে থেকে জিনিস দিলাম আর এটা দেখে খুশি হয়ে গেলা, হ্যাঁ অমুক বই তমুক বই পড়লে মেডিকেলে চান্স, এগুলো পড়লা, তারপর বুঝবা আসল ঠেলাটা কি, আসল ঠেলা বা আসল লেখাপড়াটা মানেটা কি বা কীভাবে পড়া উচিত, তখন বুঝে তো আসলে লাভ নাই। তখন অলরেডি তুমি ইউর ডাইট, তুমি অলরেডি মারা গেছো, তখন মারা খেয়ে গেছো, তখন বুঝে লাভ হবে না, তাই না? তো এই হচ্ছে কথা। তখন আমার বুঝতে হবে আগেই। এই জন্য তুমি এই কথাটা আমি কেন বলছি, কথা প্রসঙ্গে বলছি স্যার গ্ল্যান্ড সেলটা কীরকম একটু দেখাবেন যদি, স্যার একটু প্লিজ স্যার একটু দেখান স্যার, এরকম মেসেজগুলো এরকমই, প্লিজ স্যার একটু দেখান স্যার গ্ল্যান্ড সেলটা, তবু একটু দেখান। কী করবি দেখে যা গুগল করো, এখন গুগল করো গ্ল্যান্ড সেল অফ হাইড্রা, গুগল করো, অনেক দেখতে পারবা, শেষ করতে পারবা না। তা আমি কি পারতাম না গুগল করে বা অন্য কোনোভাবে এটা জেনে এসে আমি এখানে দেখাইতাম, এটা তোমাদের বইটা নাই, আমি এটা পড়ায় একে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে এই, দেখে রাখো, এটা কিন্তু বই নাই, দেখে রাখো, লিখে রাখো, ঠিক আছে? তো এগুলো হচ্ছে জাস্ট এগুলো হচ্ছে ফ্লারিশিং করা, নিজেকে ফ্লারিশ করা। তো আমাকে তো ফ্লারিশ করা দরকার নাই। আমার কথা হচ্ছে তুমি আমার যেটা বাস্তব, যেটা হচ্ছে, যেটা হবে, সেটা তোমাদের সামনে তুলে ধরা, এবং সেটা তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারো সেটা তোমাদের জন্য মঙ্গল, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা এই জিনিসটা তাহলে আমরা কি করলাম, আমাদের কি হইলো, আমাদের হচ্ছে যে এপিডার্মিসের 7 রকমের কোষ আমি পড়লাম। হ্যাঁ, এপিডার্মিসের 7 রকমের কোষ পড়লাম। এখন আমরা পড়বো গ্যাস্ট্রোডার্মিসে 5 রকমের কোষ। কোন রকমের? এই 5 রকমের কোষগুলো দেখতে কীরকম সেটা পড়বো। আচ্ছা, একটা জিনিস তোমাদের একটু বলে রাখি, আমি একটু দেখি এই এম কোষটার নাম কি, এমটার মানে কি, ওই যে এমটার মানে কি, এটার মানে হচ্ছে মাস্কুলো এপিথেলিয়াল। মাস্কুলো এপিথেলিয়াল মানে কি, মাস্কুলো এপিথেলিয়াল, মাস্কুলো এপিথেলিয়ালের বাংলা কি, মানে বাংলা হচ্ছে পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষ বলছিলাম না একটু আগে, আমি এটা বলে দিলাম আবরণী কোষ। তবে এটা যখন মাস্কুলো এপিথেলিয়ালের বাংলা হচ্ছে পেশি আবরণী কোষ যদি বাইরে থাকে, আবার ভিতরে যদি থাকে মানে গ্যাস্ট্রোডার্মিসে যদি থাকে, তখন এটা একটা নাম আছে, তখন এটাকে পুষ্টিকোষও বলা হয়। কি বলা হয়? তখন এটাকে পুষ্টিকোষও বলা হয়। আরেকটা নাম কোথায়, যখন এটা ভিতরে থাকবে, তাহলে এই 7টা কোষ তো বাইরেও থাকে, এই এপিডার্মিসে থাকে, এই 7টা কোষ এপিডার্মিসও থাকে, এই 7টা কোষ এই 7টা কোষের মধ্যে এই 5টা কোষ এপিডার্মিসে থাকে, আবার 5টা গ্যাস্ট্রোডার্মিসে থাকে, তোমরা জানো। তো মাস্কুলো এপিথেলিয়াল যখন এপিডার্মিসে থাকবে, তখন এটার নাম হচ্ছে পেশি আবরণী কোষ। এই মাস্কুলো এপিথেলিয়াম যখন গ্যাস্ট্রোডার্মিসে থাকবে, তখন এটাকে বলবো আমরা পুষ্টিকোষ। কি বলবো? পুষ্টিকোষ, ঠিক আছে? এটা তোমাদের বইভাবে লিখছে। তো আশা করি আমরা যদি বলি গ্যাস্ট্রোডার্মিসের 5 রকমের কোষগুলো আমরা এখন আঁকি। গ্যাস্ট্রোডার্মিসের 5 রকমের কোষ। ওকে, গ্যাস্ট্রোডার্মিসের কয় রকমের কোষ? 5 রকমের কোষ, তাই না? আচ্ছা, এখন আমরা এই গ্যাস্ট্রোডার্মিসের এই 5 রকমের কোষটা একটু পড়ি।
আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখন একটু খেয়াল করি যে ধরো গ্যাস্ট্রোমিসের 5 রকমের কোষগুলো আমরা একটা আইডিয়া নিচ্ছি। ধরো এইভাবে আমরা দিব, এরকম, তারপর হচ্ছে এরকম, তারপর হচ্ছে এরকম, তারপরে এভাবে আমরা একটু করে এভাবে দিব। জিনিসগুলো এত কাট দিব না, আমরা এরকম কাট দিব না, একটু লম্বা লম্বা করে আমরা এভাবে আঁকার চেষ্টা করব। ঠিক আছে, এই কোষগুলো অনেকটা ওই রকমই। ঠিক আছে, আমরা যদি এই জিনিসগুলো, কারণ এটা তুমি এখনই আঁকিও না, কারণ এখানে মোছামুছি আছে। দেখো আমি বের করতেছি, তোমরা পেন্সিল দিয়ে আঁকতে পারো। এই জায়গাটা যদি আমরা একটু দেখি, এই কোষটার, হ্যাঁ, এটা আমরা এইভাবে আঁকবো। তারপর হচ্ছে ধরো, তারপরে হচ্ছে আমরা এরকম। তারপরে আমরা যদি দেখি, হ্যাঁ, আমরা যদি দেখি এখানে কিছু জিনিস মুছতে হবে, একটু দাঁড়াও, তুমি এখনই আঁকিও না। এখন দেখো, এখন একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় দেখি আমরা এটা একটু মুছে আমরা এই জায়গাটাতে কি করব, ইন্টারস্টিশিয়াল কোষ বসাবো। ঠিক আছে, ওকে। তারপর আমরা যদি এই জায়গায় আসি, এখানে আমরা একটা কোষ বসাবো। ঠিক আছে, আমরা এখানে একটা কোষ দিব। ঠিক আছে, একটু দাঁড়াও, আমি এটা কমপ্লিট করি। হ্যাঁ, তোমরা এটা আশা করি পারবা। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, এখন দেখো এখানেও কিছু পেশি প্রবর্ধন থাকবে, এখানেও কিছু পেশি থাকবে, এগুলা এই দিক দিয়ে থাকবে। আচ্ছা, এগুলো আমি নিউক্লিয়াস দিয়ে দিই, নিউক্লিয়াস, 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 নিউক্লিয়াস। এখানে যে কোষগুলো থাকবে একটু দেখো, এখানে যে কোষগুলো থাকবে এটা হচ্ছে এখানে স্নায়ু কোষগুলো এইদিকে থাকবে, এখানে স্নায়ু কোষগুলো এইদিকে থাকবে। দেখো আমি আগেরটা একটা জিনিস তোমরা খেয়াল করো, একটু খেয়াল করার বিষয় আমি তোমাদেরকে জিনিসটা বলে দিচ্ছি। দেখো একটু খেয়াল করো এই জায়গাটাতে, এই যে দেখো এটা যদি হয়, ধরো এটা যদি হয় গ্যাস্ট্রোডার্মিস, এটা কি হয়, এটা যদি হয় গ্যাস্ট্রোডার্মিস, এটা যদি হয় গ্যাস্ট্রোডার্মিস, দেখো এটা যদি হয় কি ডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, এটা যদি হয় গ্যাস্ট্রোডার্মিস। ঠিক আছে, তো তার বাইরে আর একটা স্তর থাকবে না, এটার বাইরে আর একটা স্তর। একটু খেয়াল করি আমরা, দেখো এটা হচ্ছে, এটা কি গ্যাস্ট্রোডার্মিস না, এটা হচ্ছে সরি, হ্যাঁ এটা গ্যাস্ট্রোডার্মিস, এটা হচ্ছে কি গ্যাস্ট্রোডার্মিস, আর এটা হচ্ছে কি অ্যাপিডার্মিস। এটা গ্যাস্ট্রো, এটা অ্যাপিডার্মিস, এটা গ্যাস্ট্রোডার্মিস, এটা অ্যাপিডার্মিস। আমরা এখন কোনটা আঁকতেছি, গ্যাস্ট্রোডার্মিস না? তা দেখো এখন একটা জিনিস তোমরা মনে রাখবা সব সময়, এই দুই স্তরের মাঝে কি থাকবে, এই দুই স্তরের মাঝে কি থাকবে, এই দুই স্তরের মাঝে মেসোগ্লিয়া, এই দুই স্তরের মাঝে কি থাকবে, মেসোগ্লিয়া থাকবে। একটা জিনিস মনে রাখবা যে
একটু খেয়াল করো, ডিস্কের মাঝে কি থাকবে? মেসোগ্লিয়া থাকবে। এখন দেখো এই মেসোগ্লিয়া ঘেঁষেই দেখো এই কোষগুলো দেখো, এটা হচ্ছে এপিডার্মিসের কোষ, এটা হচ্ছে কি গ্যাস্ট্রোডার্মিসের কোষ। দেখো গ্যাস্ট্রোডার্মিসের কোষের বাইরের দিকে থাকবে স্নায়ু কোষগুলো। এই এটা যদি গ্যাস্ট্রোডার্মিসের কোষ হয়, গ্যাস্ট্রোডার্মিসের কোষের বাইরের দিকে কি থাকবে? স্নায়ু কোষগুলো থাকবে। কিন্তু এটা যদি এপিডার্মিস হয়, এপিডার্মিস কোষের বাইরের দিকে ভিতরের দিকে থাকবে স্নায়ু কোষগুলো, মাঝখানে মেসোগ্লিয়া। বুঝতেছ? এই জিনিসটা বোঝানোর জন্য আমার চিত্রটা আঁকছি। এটা বুঝছো কিনা আমাকে একটু বলো। এটা বললাম যে আমরা একটু আগে যে চিত্রটা আঁকছিলাম, এই কোষগুলো ভিতরের দিকে দিছিলাম না? এটা তো ভিতর, এটা কি ভিতর না? এটা ভিতর। তুমি এটা বুঝতে পারছো যে আমি কিন্তু কি করলাম, আমরা যে কাজটা যেটা করছি সেটা হচ্ছে দেখো, আমি এই চিত্রটা কোথাকার চিত্র? এটা গ্যাস্ট্রোডার্মিসের চিত্র। অর্থাৎ তোমাকে আমি এভাবে দেখাতে পারি, ধরো আমি এতটুকু মুছে ফেলছি, ধরো আমি এতটুকু মুছলাম, তাহলে আমার এটা কি? এটা গ্যাস্ট্রোডার্মিস না? এটা গ্যাস্ট্রোডার্মিস। আমি এটা মুছলাম। এই যে ভিতরের স্তরটা হচ্ছে এই বাইরেরটা যদি এপিডার্মিস হয়, তো ভিতরেরটা কি? গ্যাস্ট্রোডার্মিস। এই গ্যাস্ট্রোডার্মিসটা আমি কি করলাম? একটু বড় করে দেখলাম। এই গ্যাস্ট্রোডার্মিসের এই কোষগুলো সোজা করে আমি দেখাইছি। এই গ্যাস্ট্রোডার্মিসের এই কোষগুলো কি করলাম? সোজা করে দেখাইছি। একটু আগে যেটা আঁকছিলাম সেটা এপিডার্মিসের কোষগুলো ছিল। এই এপিডার্মিসের কোষগুলো এই বাইরের কোষগুলো সোজা করে আমি আঁকছি, জুম ইন করে আমরা আঁকলাম। এখন আমরা যেটা করতেছি আমরা এই মুহূর্তে যেটা করছি, গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো, এই যে গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো আমরা সোজা করে জুম ইন করে আঁকতেছি। এই যে এটা কি কোষ? এটা কি কোষ বলো? গ্যাস্ট্রোডার্মিসের কোষ। এইগুলো এই যে গ্যাস্ট্রোডার্মিসের কোষ, এই যেগুলো গ্যাস্ট্রোডার্মিসের কোষ, এই যে গ্যাস্ট্রোডার্মিসের কোষ, সোজা করে আমরা জুম ইন করে আমরা আঁকছি। ক্লিয়ার কথাটা? বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম তোমাদেরকে, যেটা বলতে চাচ্ছি যে দেখো আমরা কি বলছিলাম, একটু আগে যে চিত্রটা আঁকছি তোমার খাতায় দেখো, একটু আগে আমরা যে চিত্রটা আঁকছিলাম তখন এই যে এইগুলা কি কোষ? এগুলা কি কোষ? স্নায়ু কোষ না? এগুলো স্নায়ু কোষ। একটু আগে যে আঁকছিলাম তখন এই যে স্নায়ু কোষগুলা ভিতরের দিকে ছিল। কোন দিকে ছিল? ভিতরের দিকে ছিল। কিন্তু এখন যেগুলো আঁকতেছি এই স্নায়ু কোষগুলো এখন বাইরের দিকে দিছি। একটু খেয়াল করো, এই যে দেখো কেন জিনিসটা কেন? কারণ এটা যদি এপিডার্মিসের কোষ হয়, এটা যদি কি হয়? এপিডার্মিসের কোষ হয়, তাহলে এপিডার্মিসের কোষের ভিতরের দিক হচ্ছে এটা। তো এপিডার্মিসের কোষের ভিতরের দিকে থাকবে, এই যে এপিডার্মিসের কোষের ভিতরের দিকে থাকবে স্নায়ু কোষ। যে এটা যদি এপিডার্মিসের কোষ হয় তার ভিতরের দিকে কি থাকবে? স্নায়ু কোষ থাকবে। এপিডার্মিসের কোষ হলে তার ভিতরের দিকে কি থাকবে? স্নায়ু কোষ থাকবে। আর যদি এটা গ্যাস্ট্রোডার্মিসের কোষ হয়, তাহলে দেখো এই গ্যাস্ট্রোডার্মিসের কোষের যে স্নায়ু কোষটা, এটাও কোন দিকে থাকবে? এটা যদি গ্যাস্ট্রোডার্মিসের কোষ হয়, গ্যাস্ট্রোডার্মিসের কোষের বাইরের দিকে, এই যে এটা হচ্ছে ভিতরের দিক, এটা হচ্ছে বাইরের দিকে স্নায়ু কোষটা থাকবে। এটা যদি গ্যাস্ট্রোডার্মিসের কোষ হয়, এই যে এটা যদি গ্যাস্ট্রোডার্মিসের কোষ হয়, তার বাইরের দিকে হচ্ছে এটা, এই যে বাইরের দিকে থাকবে। তাহলে দেখো এপিডার্মিসের ভিতরের দিকে, গ্যাস্ট্রোডার্মিসের বাইরের দিকে স্নায়ু কোষটা থাকে। বুঝছো কিনা আমি কথাটা বুঝাতে পারছি তোমাকে? এপিডার্মিসের ভিতরের দিকে কিন্তু গ্যাস্ট্রোডার্মিসের বাইরের দিকে স্নায়ু কোষটা দুই জায়গায় আছে। MINGS না, MINGS। তো ওই এনটা এপিডার্মিসেও আছে, এন মানে স্নায়ু কোষ, এগুলা এন, এই যে এন বা স্নায়ু কোষ। হ্যাঁ, তো এই এনটা এপিডার্মিসেও আছে, ওই এনটা স্নায়ু কোষেও আছে, মানে গ্যাস্ট্রোডার্মিসেও আছে। তো এই যে এটা এখানেও আছে, ওইটা এখানেও আছে। তাহলে দেখো আমি যেটা বোঝাতে চাচ্ছি তোমাদেরকে, আশা করি তোমরা কিছুটা রিলেট করতে পেরেছো। সেটা কি, যে আমার এপিডার্মিসেও স্নায়ু কোষ থাকবে, এই যে এখানেও স্নায়ু কোষ থাকবে, এপিডার্মিসের স্তরেও স্নায়ু কোষ থাকবে, আবার গ্যাস্ট্রোডার্মিসের স্তরেও স্নায়ু কোষ থাকবে। তবে এপিডার্মিসের স্নায়ু কোষগুলো থাকবে ভিতরের দিকে, কিন্তু গ্যাস্ট্রোডার্মিসের স্নায়ু কোষগুলো থাকবে কি? বাইরের দিকে। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু বুঝছো কিনা? আমাকে একটু তাড়াতাড়ি কনফার্ম করো। এতটুকু বুঝতে পেরেছো তোমরা? হারি আপ। তোমাদেরকে এতটুকু বুঝাতে পারছি? হ্যাঁ, এই যে এখানে এপিডার্মিসের কোষগুলো কি থাকবে? এই পরবর্তীতে আমার আরো অনেক জায়গায় লাগবে। আমি যখন প্রত্যেকটা বর্ণনা পড়াবো, যখন ব্যাখ্যা পড়াবো, তখন আমার এই জায়গাতে লাগবে, কিন্তু এটা খেয়াল রাখবা। তো এই জিনিসটা আমার বুঝার আছে যে এপিডার্মিসের বাইরের দিকে, গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে, এপিডার্মিসের ভিতরের দিকে থাকবে, গ্যাস্ট্রোডার্মিসের বাইরের দিকে এই স্নায়ু কোষগুলো থাকবে। ওকে, এটা কারণে শুধু এই একটা মনে হতে পারে তোমার কাছে যে এটা একটা ছোট একটা জিনিস, কিন্তু এটা
আরও অনেক জায়গায় লাগবে যখন আমি ব্যাখ্যাটা পড়াতে যাব। তা জিনিস খেয়াল করবা, এপিডার্মিসের ভিতরের দিক এই যে এইটা, গ্যাস্ট্রোডার্মিসের বাইরের দিক কিন্তু এইটা, তো মাঝখানে থাকবে। তো মেসোগ্লিয়াটা কোথায় থাকবে? এপিডার্মিসের বাইরের দিকে, এপিডার্মিসের ভিতরের দিকে, গ্যাস্ট্রোডার্মিসের বাইরের দিকে মেসোগ্লিয়াটা থাকবে। আচ্ছা, অনেকে বলছো বুঝে গিয়েছো, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে এটা মুছে দিই। তাহলে আমরা এই জন্য এই নার্ভ কোষগুলো বাইরের দিকে রাখছি। তা এখন দেখো আমরা কোনটা কি কোষ? MINGS, তো MINGS। দেখো এটা হচ্ছে এই বড় বড় যে কোষগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা ওই বড় বড় যে কোষগুলো দেখতেছি, এগুলো হচ্ছে মাস্কুলো এপিথেলিয়াল। এই বড় কোষটার নাম কি? 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 মাস্কুলো এপিথেলিয়াল। তা দেখো এগুলো প্রত্যেকটা কি? এই যে কোষগুলো, এই যে বড় বড় যে কোষগুলো, সরি, একটু মিস্টেক হয়েছে, আমি খেয়াল করি নাই, আমি ওইটার মতো করে বলে ফেলছি, সরি। দেখো এই যে কোষটা যেটা দেখতেছো, এই কোষটা হচ্ছে মাস্কুলো এপিথেলিয়াল এবং এটাও মাস্কুলো এপিথেলিয়াল। তাহলে দেখো জাস্ট এই কোষটা ছাড়া, তাহলে এইটাও মাস্কুলো এপিথেলিয়াল, এটাও কিন্তু মাস্কুলো এপিথেলিয়াল, জাস্ট এই কোষটা ছাড়া। আমি এটা একটু করে দিই, এই কোষটা ছাড়া এটাও মাস্কুলো এপিথেলিয়াল, এটাও মাস্কুলো এপিথেলিয়াল, এটাও মাস্কুলো এপিথেলিয়াল। ওকে, আমি তোমাদেরকে আরও একটা কোষ এভাবে এঁকে দিতে পারি। হ্যাঁ, ধরো আঁকলাম। তো দেখো এরকম, দেখো আমি কি বলতে চাই, মানে এই যে দুইটা কোষ দেখতেছো, এই দুইটা কোষই মাস্কুলো এপিথেলিয়াল, এটাও মাস্কুলো এপিথেলিয়াল, এটাও মাস্কুলো এপিথেলিয়াল। তবে দুইটার মধ্যে একটা পার্থক্য আছে না? একটা পার্থক্য আছে, একটু খেয়াল করো। এটার মধ্যে কি দেখাচ্ছে? এই কোষটার মধ্যে কি এরকম পা দেখা যাচ্ছে না? পা, এই পাগুলোকে আমরা কি বলি? ফ্ল্যাজেলা বলি না সরি, ক্ষণপদ বলি না, আমরা ক্ষণপদ বলি। তো এইগুলোকে আমরা বলবো ক্ষণপদ বলি। এটা বলবো ক্ষণপদীয়, এগুলোকে আমরা কি বলবো? ক্ষণপদীয়। আর এই যে লম্বা সুতাটা যেটা দেখতেছো, এই সুতাটাকে আমরা ফ্লাজেলা বলে থাকি। ফ্লাজেলা কি? একটা কোষ থেকে প্রবর্ধিত একটা সুতার মতো অংশকে ফ্লাজেলা বলা হয়। আপাতত এতটুকু জেনে রাখো। আমরা ভাইরাস ব্যাকটেরিয়া যদি পড়ি তাহলে আমরা ডিটেল পড়তে পারবো। কি বলতেছি দেখো, একটা কোষ যদি এটা একটা কোষ হয়, একটা কোষ থেকে বিবর্ধিত একটি সুতার মতো অংশ, একটা কোষ থেকে একটা বিবর্ধিত সুতার মতো একটা অংশকে আমরা ফ্লাজেলা বলে থাকি। তবে ফ্লাজেলার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এগুলো এখন না, আপাতত এতটুকু জেনে রাখো। তো এই যে এটা কি আছে? এটা ফ্লাজেলা আছে, তো এটাকে আমরা বলবো ফ্লাজেলীয় কোষ। তাহলে দেখো আমরা কি বলবো? ফ্লাজেলীয় কোষ। তো আমি যেটা বলতেছি এখানে খেয়াল করো, এটার মধ্যে ক্ষণপদ আছে, তাই আমরা এটাকে বলতেছি ক্ষণপদীয় কোষ। এটার মধ্যে ফ্লাজেলা আছে, এটা হলো ফ্লাজেলীয় কোষ। আবার এই দুইটা কোষকে আমরা কি বলবো? মাস্কুলো এপিথেলিয়াল। তাহলে আমরা কি বুঝলাম? মাস্কুলো এপিথেলিয়াল কোষ কয় রকমের? মাস্কুলো এপিথেলিয়াল দুই রকমের, একটা হচ্ছে ক্ষণপদীয় কোষ আর একটা হচ্ছে কি? ফ্লাজেলীয় কোষ। বুঝতে পারছো এখন জিনিসটা? একটা হচ্ছে ক্ষণপদ যুক্ত মাস্কুলো এপিথেলিয়াল কোষ, একটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ। তাহলে আমার কি হইলো? MINGS। তাহলে আমার কি হইলো? এমটা আমাদের পাইলাম, এই যে এই দুইটা হচ্ছে এম, আবার এই দুইটাও এম। এটা হচ্ছে ক্ষণপদীয়, এটা ফ্লাজেলীয়, এটা ক্ষণপদীয়, এটা কি ফ্লাজেলীয়। তাহলে আমরা এটা কিন্তু এম পাইলাম। তো আমরা এক জায়গায় দেখাই, এমটা এক জায়গায় দেখাই। তো তাহলে এইখানে আগেরটার মধ্যে সব এম একরকম ছিল, আগেরটার মধ্যে সব পেশি আবরণী কোষ একই রকম ছিল, কিন্তু এখন এটার মধ্যে পেশি আবরণী কোষটা দুই রকম, কিছু ক্ষণপদীয়, কিছু ফ্লাজেলীয়, কিছু ক্ষণপদ আছে এরকম, কিছু আছে ফ্লাজেলা আছে ওই রকম। ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে আমরা এমটা বুঝলাম। স্যার আই কোন জায়গায় আছে? আই হচ্ছে এই জায়গায়, এই যে দেখো, এই যে আই, এটা ইন্টারস্টিশিয়াল কোষ। এটা কি কোষ? এই যে এটা কি কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ। এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। কোনগুলো? এই যে এইগুলো, ঠিক আছে? MI এন কোষগুলো, এন হচ্ছে এইগুলো হচ্ছে এন, নার্ভ সেল, এইগুলো হচ্ছে নার্ভ কোষ। তা দেখো আমি বুঝলাম কি? এমটা বুঝলাম দুই প্রকারের, ক্ষণপদীয় হতে পারে, ফ্লাজেলীয় হতে পারে। এখানেও দুইটা মাস্কুলো এপিথেলিয়াল, এটা ক্ষণপদীয়, এটা ফ্লাজেলীয়, আমার এম গেল। তারপর দেখো এই কোষগুলো কি? এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল, এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল। এই দুইটা কোষ কি? ইন্টারস্টিশিয়াল কোষ। তারপর আমরা যদি বলি নার্ভ কোষ কোনটা, এই কোষটা হচ্ছে নার্ভ কোষ। তাহলে আমার নার্ভ কোষে গেল, এই কোষগুলো হচ্ছে নার্ভ কোষ বা স্নায়ু কোষ। ঠিক আছে? তাহলে এম গেল, আই গেল, এম গেল, আই গেল, এন গেল। এখন হচ্ছে জি। স্যার গ্রন্থি কোষ কোনগুলা? এই যে মোটার মতো যে জিনিসটা দেখতেছো না, এই যে জিনিসটা, এটা তো ক্ষণপদ বলা যাচ্ছে না। ক্ষণপদ হইলে তো এরকম থাকবে, ক্ষণপদ হইলে তো এরকম থাকবে, যে এরকম থাকবে, ছোট ছোট অনেকগুলো থাকবে। তো এটা ক্ষণপদ বলা যায় না, ফ্লাজেলাও বলা যাচ্ছে না। ক্ষণপদ হইলে এরকম থাকবে, অনেকগুলো থাকবে, এরকম অনেকগুলো থাকবে, আঙ্গুলের মতো অনেকগুলো থাকবে, এরকমও নাই, আবার কি এরকমও নাই। এটা আলাদা একটা জিনিস। এই কোষটা হচ্ছে এখানে গ্রন্থি কোষ। এটা কি কোষ?
এটাকে আমরা বলবো গ্রন্থিকোষ। এটা হচ্ছে গ্ল্যান্ড সেল, এখানে আছে এই যে গ্রন্থিকোষ। আমরা অ্যাপিডার্মিসে গ্রন্থিকোষ দেখা যায় না, মানে অ্যাপিডার্মিসের গ্রন্থিকোষের চিত্রের মধ্যে গ্রন্থিকোষটা নাই, কিন্তু এইখানে গ্রন্থিকোষের মধ্যে এটা রয়েছে। মানে গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে গ্রন্থিকোষটা চিত্রের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? এম গেল, আই গেল, এন গেল, জি গেল, এস গেল। সেন্সরি কোষ, এই যে দেখো, এটা হচ্ছে সেন্সরি কোষ, এটা হচ্ছে সেন্সরি কোষ। তাহলে দেখো আমরা কিন্তু 5 রকমের কোষ এখানে আইডেন্টিফাই করলাম এই চিত্রটার মধ্যে। কত রকমের কোষ? 5 রকমের কোষ। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, আমরা কি কি পাইছি একটু খেয়াল করে দেখি তো। আমার এই যে কোষটা আর এই যে কোষটা, এটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ, এটা ক্ষণপদীয় কোষ, এটা ফ্লাজেলীয় কোষ। এই ক্ষণপদীয় এবং ফ্লাজেলীয় দুইটা কোষই হচ্ছে মাস্কুলোএপিথেলিয়াল বা এম কোষ। তাহলে এম কোষ কত রকমের? মাস্কুলোএপিথেলিয়ালটা কয় ধরনের কোষ? 2 রকমের কোষ, একটা হচ্ছে ক্ষণপদীয়, একটা কি ফ্লাজেলীয় কোষ। তারপর আমরা আসি আই কোষগুলো, যে ছোট ছোট যে কোষগুলো, ইন্টারস্টিশিয়াল কোষগুলো, এই যেগুলা ছোট ছোট যে কোষগুলো, চোখের মতো যে কোষগুলো, এগুলো আই বা ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, তারপরে নার্ভ কোষগুলো, নার্ভ মানে স্নায়ু কোষ, এই যে স্নায়ু কোষ, এগুলো হচ্ছে স্নায়ু কোষ। MIN জি কোনগুলো, এই যে দেখো, এই যে অংশটা দেখা যাচ্ছে এখান থেকে গ্রন্থিকোষ মানে কি রস বের হয় না? গ্রন্থিকোষ মানে কি রস বের হয়, তো এই দিক দিয়ে রসগুলো বের হবে। হ্যাঁ, দিক দিয়ে রস বের হবে, এটা নাম হচ্ছে গ্রন্থিকোষ। MING, তারপরে কি এস, এই যে দেখো, এটা হচ্ছে এস কোষ বা সংবেদী কোষ। এটা কিন্তু মিল আছে আগেরটার সাথে। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার না? আচ্ছা, এই পর্যন্ত সবার ক্লিয়ার? তাহলে আমি শেষ করে দিচ্ছি। এই পর্যন্ত সবার ক্লিয়ার? আমরা আগামী ক্লাসে যে জিনিসটা পড়বো, আমরা আগামী ক্লাসে কী পড়বো? ওই যে অ্যাপিডার্মিসের মাস্কুলোএপিথেলিয়াল কোষ, গ্যাস্ট্রোডার্মিসের মাস্কুলোএপিথেলিয়াল কোষ, দুটো পাশাপাশি বৈশিষ্ট্যগুলো পড়ে নিব। এখানের 5 রকমের কোষ আর ওইখানের 5 রকমের কোষ আমরা পাশাপাশি পার্থক্য আকারে পড়বো। আমাদের ক্লাসের পড়াটা ক্লাসে আমাদের শেখা হয়ে যাবে। এই পর্যন্ত ক্লিয়ার হইলে আমাকে জানাও, আমি আজকে এই পর্যন্তই শেষ করব। ওকে ওকে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই বলবো আগের 2টা লেকচারটি রিভাইজ দিয়ে রাখবা। আজকে যা পড়াইলাম এবং আগের ক্লাসটা অবশ্যই প্রথমে সুন্দর করে নোট করবা, তারপর এটাকে রিভাইজ দিবা, এবং আশা করি আমাদের জিনিসগুলো একদম পাই আমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং মুখস্থ হয়ে যাবে। তোমরা 2টা চিত্র একটু প্র্যাকটিস করবা, তারপরে আমরা আগামী ক্লাসে ওই জিনিসগুলো, এগুলো জাস্ট আমরা মোটামুটি একটা ধারণা দিলাম, এবং এই জিনিসগুলো আমরা এখন আমাদের বর্ণনাটা পড়তে সুবিধা হবে। আমাদের এই জায়গায় সময় দেওয়ার মানাটা হচ্ছে যেন আমরা বর্ণনাটাকে সহজ করি। তো এখন আমি যখন এই যে এখানের মাস্কুলোএপিথেলিয়াল, এই যে গ্যাস্ট্রোডার্মিসের মাস্কুলোএপিথেলিয়াল আর অ্যাপিডার্মিসের মাস্কুলোএপিথেলিয়াল পাশাপাশি রেখে যখন পড়বো, তখন এগুলো জাস্ট ইমাজিন করতে পারবা, তখন এগুলো মাথায় বেশি দিন থাকবে। তো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।